গুলা ডেভেলপ করে ডিপ বিম, এবং এটা অন্যান্য বিমের থেকে কি পার্থক্য আছে এবং এর জন্য কিভাবে ডিজাইন করতে হবে। অর্থাৎ যেহেতু পার্থক্য আছে, তো ডিজাইনের মধ্যে কিছু পার্থক্য আসবে, সেই পার্থক্যগুলো নিয়ে আলোচনা করব। তারপর হোয়াট ইজ দ্য এইচআই কোড প্রভিশন, কারণ আমরা যে কোনো ডিজাইনে থিওরিটিক্যাল আগে আমরা ফর্মুলা ডেভেলপ করি, দেন উই ইম্পোজ দ্য এইচআই কোড প্রভিশন। এইচআই কোড প্রভিশন বা যে কোনো বিল্ডিং কোড প্রভিশন তারা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, জাজমেন্ট, সিরিজ অফ বিম টেস্ট রেজাল্টস থেকে কিছু বাউন্ডারি লিমিট গুলা ঠিক করে দেয়, এবং ওটা ডিপ বিমের জন্য কিভাবে কোড সাজেস্ট করে সেই সাজেশন গুলা দেখবো। দেন উইথ দ্য অ্যাকোমোডেশন অফ থিওরিটিক্যাল অবজারভেশন অ্যাজ ওয়েল অ্যাজ কোডাল প্রভিশনস আমরা একটা প্রবলেম করব, এবং এর মাধ্যমে আমার ডিপ বিম অ্যানালিসিস এন্ড ডিজাইন শেষ হবে। তাহলে প্রথমে আমরা, যদিও হাতের লেখাগুলো এখানে ভালো নেই এবং পুরানা ইয়েতে, যাক আমি রেফার করব তোমাদের বইয়ে। 11th এডিশনে যদি যাও, এটা 155 পেজে আছে, তো মার্ক করে তো 11th এডিশনে 155 পেজে আছে, এবং এটা 155 পেজ থেকে তোমাদের এটা 163 পেজে, 63 পেজে, অর্থাৎ 155 to 163 পেজের মধ্যে এটা থিওরিটা অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াটার এক্সাম্পল করা আছে, তো তোমরা এটা দেখতে পারো। Some concrete members have depth much greater than normal in relation to their span, while the thickness of in the perpendicular direction is much smaller than either span or depth. অর্থাৎ কতগুলা মেম্বার দেখা যায় যাদের ডেপথ মাচ গ্রেটার, অনেক বেশি, দেন নর্মাল, অর্থাৎ নর্মাল যে মেম্বার গুলো আছে একই ধরনের মেম্বার, তার থেকে ডেপথ গুলা বেশি, কার রেসপেক্টে ইন রিলেশন টু দেয়ার স্প্যান। অর্থাৎ এটা হচ্ছে 20 ফিট স্প্যানের একটা বিম, তার কত 20 ইঞ্চি, 22 ইঞ্চি, 25 ইঞ্চি, 30 ইঞ্চি এরকম ডেপথ নর্মাল বিম হয়ে থাকে, কিন্তু এই স্প্যানের তুলনায় ডেপথ অনেক বেশি। এবং while the thickness of the beam in the particular direction, অর্থাৎ width of the beam যেটা আমরা বলি, thickness of the beam in particular direction is much smaller than either span or depth, এবং ডেপথ এবং স্প্যানের তুলনায় এই থিকনেসটা অনেক কম। এই বিমগুলা the main loads and reactions act in the plane of the member. Still the main load এবং রিঅ্যাকশন গুলা বিমের যেমন একটা প্লেন অফ এ মেম্বার কাজ করে, একটা সমতলে কাজ করে, এখানেও কাজ করে, and the state of plane stress in the concrete is approximated, এবং এখানেও স্টেট অফ প্লেন স্ট্রেস ডেভেলপ করে এবং এটাকে অ্যাপ্রক্সিমেট করা হয়, অর্থাৎ এখানেও ধরে নেওয়া হয় যে প্লেন স্ট্রেস গুলা ডেভেলপ করছে। মেম্বার্স অফ দিস টাইপ আর কল ডিপ বিম। তাহলে এই ধরনের মেম্বারকে আমরা ডিপ বিম বলবো। আচ্ছা, অর্থাৎ ডেপথ বেশি হবে তার স্প্যান এবং তার উইথের তুলনায়। আচ্ছা, এখন ডেফিনিশন, ক্যাটাগরিক্যাল যে ডেফিনিশন দিতে যায়, বিমস হ্যাভিং এ রেশিও অফ স্প্যান টু ডেপথ, অর্থাৎ এলএন, এল হচ্ছে আমার, এলএন হচ্ছে ক্লিয়ার স্প্যান লেন্থ, অর্থাৎ সাপোর্ট টু সাপোর্টের মধ্যে যে ডিসটেন্সটা থাকে তার মধ্যে যে ক্লিয়ার ডিসটেন্স, একটা হচ্ছে সেন্টার টু সেন্টার ডিসটেন্স হয়, একটা ক্লিয়ার ডিসটেন্স, এলএন হচ্ছে তোমার ক্লিয়ার ডিসটেন্স, ডিভাইড বাই এইচ, এইচ হচ্ছে ডেপথ অফ দা মেম্বার। এই ভ্যালুটা যদি about 5 বা তার থেকে কম হয়, অর্থাৎ লেস দ্যান ইকুয়াল টু 5 যদি হয়, অথবা হ্যাভিং এ শিয়ার স্প্যান এ লেস দ্যান অ্যাবাউট টুয়াইস ইজ ডেপথ, এবং শিয়ার স্প্যান অর্থাৎ যেখানে লোডটা অ্যাপ্লাই হচ্ছে ইন কেস অফ কনসেন্ট্রেটেড লোড, আমরা ফিগারে দেখবো। আচ্ছা, বিমে যখন আমি একটা কনসেন্ট্রেটেড লোড কাজ করছে, ওখান থেকে সাপোর্টের যে ডিসটেন্স, এটাকে শিয়ার স্প্যান বলা হয়। এটা 2 ইনটু ডেপথ কিংবা তার নিচে যদি হয়, এই কন্ডিশন, আইদার এই কন্ডিশন অর এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে, দিস বিম ইজ নোন অ্যাজ ইয়োর ডিপ বিম। এক্সাম্পল অফ দিস মেম্বার আর ফাউন্ড, আমরা প্র্যাকটিক্যালি কোথায় এই এক্সাম্পল গুলো পাই? ইন ট্রান্সফার গার্ডার্স ইউজড ইন মাল্টিপল বিল্ডিং ফ্রেমস টু প্রোভাইড কলাম অফসেট ইন ফাউন্ডেশন ওয়ালস। অর্থাৎ আমার ট্রান্সফার গার্ডার, অর্থাৎ একটা গার্ডার ইউজড ইন মাল্টিপল বিল্ডিং ফ্রেম টু প্রোভাইড অফসেট ইন অফসেট, এটা আমরা দেখবো। সে একটা কলাম আছে, কলামের লোডটা ঠিক কলামের উপর পড়ছে না, অফসেট করতে হচ্ছে, অর্থাৎ কলামের ঠিক উপরে কলামটা নেয়, একটু দূরে আছে, এবং ওই কলাম লোডটা আমার নিচের কলামে ট্রান্সফার করতে হলে আমরা উপায় কি? একটা বিমের মাধ্যমে ট্রান্সফার করতে হয়। তাহলে এই যে বিমটা, এটা অনেক ছোট বিম, কিন্তু অর্থাৎ লেন্থে ছোট, কিন্তু এর ডেপথ অনেক বেশি দেব, কারণ কলামের হিউজ লোড ট্রান্সফার হচ্ছে,
ওই বিমের মাধ্যমে নিচের কলামগুলো এই ধরনের ক্ষেত্রে হয়। ইন ফাউন্ডেশন ওয়ালে ডিপ বিম ইফেক্টটা হবে। ওয়ালস অফ রেক্টেঙ্গুলার ট্যাঙ্কস অ্যান্ড বিমস, রেক্টেঙ্গুলার ট্যাঙ্কস আমরা বিল্ডিং এর উপর ট্যাঙ্ক ইউজ করি, পানির ট্যাঙ্ক বা বিমস, শাইলো ট্যাঙ্কস আমরা অনেক সময় স্ট্রাকচারাল ডিজাইন করতে হয়। শাইলো বা বিমস, রেক্টেঙ্গুলার বিমস আমরা একটা ডিজাইন করছি যেখানে সিড গ্রেনস থাকে বা কোল স্টোরেজ থাকতে পারে বা হুইট স্টোরেজ থাকতে পারে বা রাইস স্টোর থাকতে পারে। এগুলার কি হয়, পানির ট্যাঙ্কি যদি আমরা চিন্তা করি, চার কোন একটা পানির ট্যাঙ্কি এর লেন্থ সাইড গুলা যদি প্রত্যেকটা সাইডটা যদি আমরা ডিপ বিম হিসাবে বিবেচনা করতে পারি। কারণ কি হচ্ছে, এই ওয়াল গুলা এটা কিন্তু নিচে যেহেতু ফ্লোরে আমার স্ল্যাব থাকে, এই স্ল্যাব পানিটা বহন করে এই লোডটা কিন্তু সাইডে ট্যাঙ্কের ওয়ালে ট্রান্সফার করে এবং এই ট্যাঙ্কের ওয়াল গুলো আবার সাইডে কলামের সাথে কানেক্টেড থাকে বা সাপোর্টের সাথে কানেক্টেড থাকে। তাহলে কি হলো, এই ওয়ালটার ডেপথ অনেক বেশি হয় এবং স্প্যানটা খুব বেশি হয় না, স্প্যানের তুলনায় ডেপথ অনেক বেশি হয় এবং থিকনেসটা অত বেশি হয় না তোমার ডেপথের তুলনায়। সুতরাং এটা একটা এক্সাম্পল। ফ্লোর ডায়াফ্রাম, অর্থাৎ ফ্লোর ডায়াফ্রামটাও ডিপ বিম হিসেবে কাজ করে। অর্থাৎ একটা ফ্লোর, এটা সাইডে তোমার সিরিজ অফ বিম দ্বারা কানেক্টেড থাকে। এখন যদি হরিজন্টাল লোড আসে ফ্লোরের উপর, আর্থকুয়েক লোড বা যেই আসে, তাহলে কি করবে, এটা সাইডে যখন মুভমেন্ট করবে তখন এটা একটা বিম হিসাবে কাজ করছে, স্প্যানিং বিটুইন দ্য কলামস। এই বিমগুলোর থিকনেস অনেক কম কিন্তু ডেপথ যেদিকে মুভ করছে ওই ডেপথটা অনেক বেশি। সুতরাং ফ্লোর ডায়াফ্রামস ও ডিপ বিম সরি তোমাদের ডিসরাপশন হয়েছিল। এখন কি দেখা যায়? এখন কি তোমরা দেখতে পাও? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, কারণ মাঝখানে একটু ডিসরাপশন হয়ে গেছে, যাক নেটের সমস্যা হচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে, যাক মাঝে মাঝে এরকম সমস্যা হতে পারে, আমরা আবার জয়েন করবো, সমস্যা নেই। তাহলে এক্সাম্পল গুলো আমরা বললাম, ট্রান্সফার গার্ডার্স ইন মাল্টি-স্টোরি বিল্ডিং টু প্রোভাইড কলাম অফ শেড, wall of rectangular tanks, beams, floor diaphragms, shear walls. Shear walls also may act as a deep beam, as well as folded plate. অনেক সময় রূপ তোমার ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এ দেখবে, ইউ ক্যান সি দা ফোল্ডেড প্লেট, কতগুলো বাঁকা বাঁকা রূপ দ্বারা ইন্ডাস্ট্রিয়াল রুফিং সিস্টেমটা করা হয়ে থাকে, এটাকে বলা হয় ফোল্ডেড প্লেট। তো ফোল্ডেড প্লেটে ইট ক্যান অলসো অ্যাক্ট অ্যাজ এ
ডিপ বিম আমরা আস্তে আস্তে আরো ভালো জানবো এই বিষয়ে। The behavior of deep beams is significantly different from that of the beams of more normal proportions. অর্থাৎ নর্মাল প্রপোর্শন থেকে বিমগুলো তুলনায় ডিপ বিম significantly চেঞ্জ হয় আর বিহেভিয়ার গুলা এটা ডিফারেন্ট হয় and requiring special consideration the analysis design and detailing of inputs. সুতরাং অবশ্যই এটা ডিজাইন ডিটেইল এবং অ্যানালিসিস করতে হলে স্পেশাল কনসিডারেশন রাখতে হবে। অর্থাৎ নর্মাল বিমের কনসেপশন বা এটা পুরোপুরি এখানে অ্যাপ্লিকেবল হবে না। আচ্ছা, হোয়াট ইজ দ্য লোডিং সিস্টেম? অর্থাৎ আমরা সাধারণত বিমে আমরা টপে লোডিং হয়ে থাকে, যদিও ইনভার্টেড বিমের ক্ষেত্রে নিচেও লোডিং হতে পারে, কিন্তু হোয়াট ইজ দ্য লোডিং কনসেপ্ট ইন ডিপ বিম? আমরা ডিপ বিমে কিভাবে লোডটা হয় আমরা দেখতে পারি। তোমরা শুনতে পাচ্ছ এখন? আচ্ছা, বারবার ঝামেলা হচ্ছে। তাহলে এই লোডিং সিস্টেমটা আমরা বলি লোডস অ্যাপ্লাইড অ্যালং দা কম্প্রেশন এজ। এটা নর্মাল বিমে এইভাবে লোডিংটা হয়, অর্থাৎ উপরে স্ল্যাব থাকে, সুতরাং লোড উপরে ডিস্ট্রিবিউট হয় এবং নিচে এটা সাপোর্টেড সিস্টেম কলাম থাকার যাই থাকে এইভাবে। আমি সাইড থেকে দেখলে এইরকম ভাবে দেখা যায় উপরে লোড আর নিচে রিয়াকশন। দিস ইজ দ্য ইউজুয়াল টেকনিক অফ অ্যাপ্লাইং লোড। আচ্ছা, এবং ডিপ বিমে এইভাবে লোডিং হতে পারে। ইনস্টেড অফ ইনফর্ম ডিস্ট্রিবিউট লোড এখানে কনসিডার লোডও থাকতে পারে, অর্থাৎ লোডস অ্যাপ্লাইড অ্যালং দা কম্প্রেশন এজ। আরেকটা হতে পারে যেমন ওয়াটার ট্যাঙ্কে যেটা হবে, কি হবে, নিচে স্ল্যাব থাকে, নিচে স্ল্যাব থাকে, ওখানে পানি থাকলো, পানি থাকলে ওই স্ল্যাবের লোডটা নিচে এই সাইডে যে ওয়াল আছে ওয়ালের নিচে ট্রান্সফার হয়। এবং অনেক সময় অনেক ইনভার্টেড বিম, যেটা ইনভার্টেড বিম অর্থাৎ বিমটা উপরের দিকে আছে আর নিচের দিকে বিমটা নেই, বিমটা স্ল্যাব নিচে লাগানো আছে, উপরের দিকে তার ওয়েব পোর্শনটা আছে, সেই ক্ষেত্রে লোডটা এইভাবে ট্রান্সফার হয়। ডিপ বিমের ক্ষেত্রেও এই ধরনের লোড ট্রান্সফার হতে পারে এবং আমরা যদি সাইড থেকে দেখি এই ধরনের লোড ট্রান্সফার দেখা যাবে। অনেক সময় লোডটা এইভাবে ট্রান্সফার হতে পারে। কিভাবে? লোডস ডিস্ট্রিবিউটেড থ্রু ডেপথস। এটা হচ্ছে লোড সাসপেন্ডেড অ্যালং দ্য টেনশন সাইড। এই যে এটা টেনশন সাইড, এটা কম্প্রেশন সাইড, সো লোড গুলা সাসপেন্ডেড হয়ে আছে, একটা টেকনিক। আরেকটা হচ্ছে এটা একটা ডিপ বিম, ওই সাইডে আরেকটা বিম এর সাথে লাগানো আছে, পার্টিকুলার ডিরেকশন একটা বিম এসে এখানে সাপোর্টেড হলো, তাহলে কি হবে? ওই বিম দ্বারা এইভাবে লোড গুলা ডিস্ট্রিবিউট হতে পারে। এবং সাইড থেকে দেখলে আমরা দেখবো এই ধরনের ডিস্ট্রিবিউশন, লোড ডিস্ট্রিবিউটেড থ্রু ডেপথ। সো প্লেসমেন্ট অফ লোড অন ডিপ বিমস ফিগার 420 এখানে এইভাবে দেখানো আছে এবং সেটা এখানে বলা হচ্ছে ডিপ বিমস আর ইউজুয়ালি লোডেড অ্যালং দ্য টপ এজ উইথ reaction provided at the bottom, যেটা আমরা এ তে দেখে আসলাম 420A. Loads may be applied along the bottom edge, that is the side wall of the storage beam, যেটা আমরা সেকেন্ড কেসে দেখলাম বি তে। এবং loads may be applied more or less uniformly throughout the depth by other deep beams framing at right angle, যেটা সি তে দেখলাম। The beams of their proportions are likely to have strength controlled by shear. আচ্ছা, এই ধরনের বিম ডিপ বিমের সাধারণত স্ট্রেংথ গুলা কন্ট্রোল বাই শেয়ার, অর্থাৎ শেয়ার ক্রিটিক্যাল হয় এই বিম ডিজাইন। এমনি নর্মাল ফ্লেক্সাল যে বিম গুলো আমরা দেখি বিমের, এগুলার কিন্তু ডেপথ বা আদার থিংস সাইজ এগুলা নির্ধারণ হয় উইথ রেসপেক্ট টু ইয়োর মুভমেন্ট ফ্লেক্সার ডেপথ করে, তারপরে আমরা চেক করি শেয়ার, চেক করে দেখি যে শেয়ার স্টিল লাগছে কিনা। যদি লাগে, কিপিং দ্য ডেপথ ইন দ্যাট পজিশন, আমরা তখন এক্সেস যে শেয়ার যেটা কংক্রিট নিতে পারে না, সেই এক্সেস শেয়ার আমরা স্ট্রেপ ইউজ করি। কিন্তু ইন কেস অফ ডিপ বিম, ডেপথ
সবকিছু শিয়ার দ্বারা কন্ট্রোল হয়, যেমন ফাউন্ডেশনের ক্ষেত্রে হয়, এখানেও সেরকম হয়। আমরা আস্তে আস্তে দেখবো, এটা আমরা আলোচনা করলাম লোডিং সিস্টেম প্লেসমেন্ট। না, হোয়াট ইজ দ্য বিহেভিয়ার? আমি আগেই বলেছি যে significant behavioral change occurs in case of deep beams. দেখি আমরা কি চেঞ্জ হয়। Stresses in deep beam before cracking can be studied using the method of two-dimensional elasticity, photoelasticity or finite element analysis. এই তিনটা পদ্ধতিতে এই স্ট্রেস গুলা বিহেভিয়ার কেমন হয়, ডিপ বিমস কিভাবে এটা ডেভেলপ করে, এটাকে এই মেথড গুলো দ্বারা অ্যানালিসিস করা যায়। সাচ দ্যাট ইজ কনফার্ম দ্যাট ইউজুয়াল হাইপোথিসিস, ওই স্টাডি গুলাতে কি পাওয়া গেছে, ইউজুয়াল হাইপোথিসিস যেটা আমরা বিমের ক্ষেত্রে সাধারণত পোষণ করে থাকি, অর্থাৎ অ্যাজিউম করে থাকি, কি করি, দ্যাট, এটা দেন না, এটা হলো দ্যাট প্লেন সেকশন বিফোর বেন্ডিং রিমেন্স প্লেন আফটার বেন্ডিং ডাজ নট হোল্ড ফর দ্য ডিপ বিমস। এই যে আমরা নর্মাল বিমের ক্ষেত্রে এই অ্যাজাম্পশনটা করি, যেটা নেভিয়ার হাইপোথিসিস বলা হয়, প্লেন সেকশনস বিফোর লোডিং বা বেন্ডিং রিমেন্স প্লেন আফটার বেন্ডিং, এটা হচ্ছে নেভিয়ার হাইপোথিসিস। আমরা ফ্লেক্সাল স্ট্রেস যখন ডিরাইভ করি সেকেন্ড ইয়ার স্ট্রেংথ অফ মেটালস, এই জিনিসটা কিন্তু আমরা এই অ্যাজাম্পশন বলতে যে বেন্ডিং এর আগে এবং পরে তোমার সেকশন গুলো প্লেনই থাকে। আচ্ছা, এটা এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না, ডাজ নট হোল্ড ফর দ্য ডিপ বিম, সেটা হয় না। সিগনিফিক্যান্ট ওয়ার্পিং এর কনসিকুয়েন্স, এটা না হলে যেটা হয়, সিগনিফিক্যান্ট ওয়ার্পিং ইন দ্য ক্রস সেকশনস অকার বিকজ অফ হায়ার শিয়ার স্ট্রেস, যেখানে অনেক শিয়ার স্ট্রেস যেটা ডেভেলপ করে, এই সেকশনটা প্লেন থাকে না, বরঞ্চ এটা ওয়ার্পিং হয়, ভেজে যায়, সেকশনটা আঁকা বাঁকা হয়ে যায় ইন দ্য ক্রস সেকশনস হয়, যেহেতু অনেক বেশি শিয়ার এখানে কাজ করে। ফ্লেক্সাল স্ট্রেসেস আর নট লিনিয়ারলি ডিস্ট্রিবিউটেড ইভেন ইন দ্য ইলাস্টিক। আমরা দেখেছি বিমের ক্ষেত্রে আপ টু দ্য ইলাস্টিক রেঞ্জ, যেটা আমরা 50% অফ কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট আমরা অ্যাসিউম করি, এর মধ্যে কিন্তু ফ্লেক্সাল স্ট্রেস গুলা লিনিয়ার থাকে, অর্থাৎ নিউট্রাল অ্যাক্সিসে 0 এবং আউটার ফাইবারে ম্যাক্সিমাম হয় এবং ট্রায়াঙ্গুলার ভেরিয়েশন হয়, কিন্তু এখানে ইভেন ইলাস্টিক রেঞ্জও এটা লিনিয়ারলি ডিস্ট্রিবিউটেড হবে না, অর্থাৎ স্ট্রেস স্ট্রেন্থ রিলেশন প্রপোর্শন থাকবে না। And the usual methods of calculating section properties and stresses cannot be applied. অর্থাৎ নর্মাল ভাবে আমরা সেকশন প্রপার্টি বা এগুলা যেটা ক্যালকুলেট করি, এটা এর ক্ষেত্রে প্রযোজ্য হয় না। এখন আমরা এখানে দেখবো আদার দ্য স্ট্রেংথ অ্যানালিসিস। আমরা দেখি স্ট্রেংথ অ্যানালিসিস, তাহলে আমার একটা বিম ডিজাইন করতে গেলে আমাকে ফ্লেক্সাল স্ট্রেংথ দেখতে হবে এবং শিয়ার স্ট্রেংথ দেখতে হবে, অর্থাৎ ওর ক্যাপাবিলিটি কত, হাউ টু ক্যালকুলেট দিস, হোয়াট ইজ দ্য কোডাল প্রভিশন, অর্থাৎ কংক্রিট যেমন কিভাবে মোমেন্টটা নিতে পারে, অর্থাৎ মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য বিম কিভাবে ব্যাট করা যায়, সেটা আমরা আলোচনা করব। এবং শেয়ার স্ট্রেংথ, একটা ডিপ বিমের শেয়ার স্ট্রেংথ কত হতে পারে, স্টিল সহ, অর্থাৎ নমিনাল শেয়ার স্ট্রেংথ কত হতে পারে, এবং এটা হাউ টু ক্যালকুলেট, এগুলো আমরা সব দেখব। দ্য স্ট্রেংথ অ্যানালিসিস is to determine the ultimate load capacity, অর্থাৎ flexural strength can be predicted using sufficient accuracy, with the same method employed for beams of normal proportions. বলা হচ্ছে flexural strength অর্থাৎ mn ভ্যালু, ডিজাইন mn ভ্যালু অর্থাৎ ডিজাইন স্ট্রেংথ, এগুলা সব আমরা নর্মাল বিমে যেভাবে ক্যালকুলেট করে ওই পদ্ধতিতেই আমি ক্যালকুলেট করতে পারবো, কিন্তু শিয়ারের ক্ষেত্রে এটা পারবো না, এটাই বলা হচ্ছে। অর্থাৎ এটা দেখা গেছে যে উইথ সাফিসিয়েন্ট অ্যাকুরেসি নর্মাল বিমের যে ফর্মুলা গুলা, ওটাই ফ্লেক্সারের ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেবল করা যাবে। অর্থাৎ ইকুয়েশন ফর এ, অর্থাৎ ডেপথ অফ স্ট্রেস ব্লকের যে আমরা ইকুয়েশন কি হয়, এএস এ পাই ডি বাই 0.85 প্লাস সিপি এমএন এএস এ পাই ডি মাইনাস এ বাই 2 হ্যাঁ 0.9, এগুলো সব নর্মাল বিমেরটাই আমরা এখানে অ্যাপ্লাই করা যাবে। এখন আমরা দেখি লোড ট্রান্সফার অ্যান্ড শিয়ার স্ট্রেংথ। আমরা এখন দেখবো একটা ডিপ বিমে কিভাবে লোড ট্রান্সফার হয় এবং শিয়ার স্ট্রেংথ কত এবং কিভাবে ইভ্যালুয়েট করা হয় সেটা আমরা দেখি। প্রথমে বলা ইম্পর্টেন্ট, শিয়ার স্ট্রেংথ অফ ডিপ বিমস মে বি অ্যাজ মাচ অ্যাজ 2 or 3 times greater than using HI code equation for normal beams. আমরা নর্মাল বিমের জন্য আমরা যে HI code equation পাই, সিম্পলিফাইডটা 2√f'(c BD), এটা নর্মাল বিমে থাকে, কিন্তু বলা হচ্ছে ডিপ বিমের ওর থেকে 2 বা 3 গুণ বেশি শিয়ার স্ট্রেংথ অ্যালাউ করা যেতে পারে, অর্থাৎ কোড অ্যালাউ করে শিয়ার স্ট্রেংথ ক্যাপাবিলিটি ফর ডিপ বিম। আচ্ছা, কারণ এখানে কিভাবে শিয়ার ট্রান্সফার হয় ইন ডিপ বিম, এখানে কয়েকটা মেকানিজম কথা বলা আছে। শিয়ার ট্রান্সফার ইন ডায়াগোনাল ক্র্যাকড বিমস, কারণ যখন ডায়াগোনাল ক্র্যাকস ডেভেলপ করেনি তখন তো কংক্রিটেই তো শিয়ার নিচ্ছে, কিন্তু শিয়ার ট্রান্সফার ইন ডায়াগোনাল ক্র্যাক যখন
ডায়াগোনাল টেনশনের কারণে ক্র্যাক ডেভেলপ করবে বিমে, তখন শেয়ারটা কিভাবে ট্রান্সফার, এটা বলা হচ্ছে ইউজুয়ালি অ্যাসুম টু টেক প্লেস বাই 4 মেকানিজম, 4টা মেকানিজম দ্বারা তোমার শেয়ার ট্রান্সফার হয় ইন ডায়াগোনাল ক্র্যাক ডিপ বিমস থ্রো আনক্র্যাক কম্প্রেশন জোন। আমরা জানি একটা বিমের নিচে টেনশন রিজন, উপরে কম্প্রেশন রিজন, যেখানে আনক্র্যাক কংক্রিট থাকে ওখানে তো শেয়ার নিতেই পারবে, ওটা একটা মেথড। এটা নর্মাল বিমের ক্ষেত্রে নেওয়া হয়। এগ্রিগেট ইন্টারলক, যেহেতু স্টিল থাকার কারণে ক্র্যাকগুলো খুব বড় হতে পারে না, সুতরাং এগ্রিগেট ইন্টারলক, এগ্রিগেটের পাশাপাশি অবস্থানের জন্য, ইন্টারলকিং এর জন্য মাধ্যমে শেয়ার নিতে পারে। ডায়াল অ্যাকশন অফ মেন ফ্লেক্সাল স্টিল, এখানে ডায়াল অ্যাকশন বলতে এটা নর্মাল বিমের ক্ষেত্রেও প্রযোজ্য হয়, ডিপ বিমের ক্ষেত্রে আরো বেশি হবে, কারণ অনেক তোমাকে মেন স্টিল গুলা, ফ্লেক্সাল স্টিল অনেক বেশি দিতে হয়, কারণ আমরা পরে দেখবো যে হিউজ অ্যামাউন্ট অফ লোড ট্রান্সফার হয় এখানে। মেন স্টিল যেগুলা আমরা দিব ওটা ডায়াল অ্যাকশন, অর্থাৎ যে কোনো একটা জায়গায় যখন ক্র্যাক ডেভেলপ করছে তখন এক পার্ট শেয়ার অ্যাকশন কি, এক পার্ট আরেক পার্টের তুলনায় স্লাইস করে চলে যেতে, স্লিপ করে চলে যেতে চায়, কিন্তু ডিউ টু দ্য প্রেজেন্স অফ মেন ফ্লেক্সাল স্টিল তখন এটাকে বাধা দেয়, অর্থাৎ দিস ইজ নোন অ্যাজ ডায়াল অ্যাকশন। এই ডায়াল অ্যাকশনের মাধ্যমে দেয় ডাইরেক্ট টেনশন ইন দা ওয়েব স্টিল। আরেকটা হচ্ছে আমি যদি যেহেতু এখন ওয়েব স্টিল দিব অর্থাৎ শেয়ার স্টিল দেবো, ওটা তো ডাইরেক্ট টেনশন ক্যারি করবে, অর্থাৎ এই 4টা মেকানিজমে ইট অফার্স দা শেয়ার রেজিস্ট্যান্স ইন কেস অফ ডিপ বিমস। আচ্ছা, এখন লোড কিভাবে ট্রান্সফার হয়, এখানে ফিগার 421 এর মাধ্যমে দেখেন আছে, আমরা সরাসরি ফিগারে যাই, দেন ইট উইল বি মোর হেল্পফুল। এই ল্যাঙ্গুয়েজ গুলো এখানে বলা আছে, আমরা শেয়ারে চলে যাই। এটা দেখো এখানে মাধ্যমে বোঝানো হয়েছে, অর্থাৎ এই ফিগারটা আগে কি বলছে সেটা দেখি। ফিগার 421, ডিপ বিম ক্যারিং কনসেন্ট্রেট লোড। আমরা বিভিন্ন রকম লোডিং সিস্টেম দেখলাম, আগে কনসেন্ট্রেট লোড বলিনি, তখন আমরা ছিলাম এখানে উপরে কম্প্রেশন ফেসে ইনফ্রান্ডিস্টার লোড দেখাইছিলাম, এটা ইট মে বি কনসেন্ট্রেট লোড অলসো। আচ্ছা, এটা একটা চিত্র দেখানো হলো, যেখানে এখানে একটা কনসেন্ট্রেট লোড, এখানে কনসেন্ট্রেট ফিজিক্যাল মিনিং অফ দ্যাট লোডিং আমরা আগেও আলোচনা করেছিলাম। সে এখানে একটা কলাম, নিচে কলাম আছে, উপরে কলাম গুলা নট ইন দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য বটম কলাম, এটা অফসেট গুলো। এই দ্যাট ইজ ইয়োর শিয়ার স্প্যান, আমরা যেটা বারবার বললাম শিয়ার স্প্যান, অর্থাৎ এই কলামটা যদি ঠিক এখানে থাকতো তাহলে তো কলামই সরাসরি কলামটাই চলে যেত লোড ক্যারি করতো, কিন্তু যখন দ্যাট ইজ অফসাইড, এই কলামটা সেখানে একটা হিউজ লোড ইসেন্ট্রিক্যালি প্লেসড আছে, এই কলাম লোডটাকে এখানে পার করতে হলে থ্রু ডিপ বিম ইট ইজ পসিবল টু ট্রান্সফার। এখন এইরকম যখন প্লেসমেন্ট হয় তাহলে কি হবে, এই ডিপ বিমে একটা কম্প্রেশন স্টার্ট তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে স্টার্ট অ্যান্ড টাইম মডেলস। মডেল বলছে দেখো, আন্ডার দ্য অ্যাকশন অফ শিয়ার ডায়াগোনাল টেনশন যে ক্র্যাকস, এই ডায়াগোনাল টেনশন গুলা এইভাবে তৈরি হবে, তৈরি হলে ইন পারপেন্ডিকুলার দ্য ক্র্যাকস উইল বি দেয়ার। তো এই ধরনের ক্র্যাক প্যাটার্ন তৈরি হয়। এখন কি দেখা যাচ্ছে, এই যে লোডটা সরাসরি কিন্তু সাপোর্টে ট্রান্সফার হচ্ছে থ্রু দ্যাট কম্প্রেশন স্টার্ট। এই যে এটা একটা ক্র্যাক লাইন যদি ধরি, এটা একটা ক্র্যাক লাইন, কিন্তু ভিতরে এটা একটা সলিড ইনক্লাইন কলাম মেম্বার, কম্প্রেশন মেম্বারের ইন এ ট্রাস, এটা ইট ক্যান বি কম্পেয়ার। তাহলে এই লোডটা সরাসরি এই যে আনক্র্যাক কংক্রিট একটা ব্লক বা একটা কংক্রিট কলামের মাধ্যমে বা কংক্রিট স্টার্ট, যেটা ক্লাসের ক্ষেত্রে আমরা কি বলি কম্প্রেশন মেম্বার, টেনশন মেম্বার বলি, তো ওইটা ই থিঙ্ক দ্যাট ইজ এ কম্প্রেশন মেম্বার। এই যে আনক্র্যাক কংক্রিটের মাধ্যমে এই লোডটা সরাসরি সাপোর্টে ট্রান্সফার হয়, এখানেও একই পদ্ধতিতে লোডটা এখানে ট্রান্সফার হবে। এখন উপরে তো আছে এই নিউট্রাল অ্যাক্সিস উপরে, ইট ইজ দ্য কম্প্রেশন জোন, এখানে তো কম্প্রেশন থাকবে, সো দিস আর দ্য কম্প্রেশন ফোর্স এইভাবে পার হচ্ছে ডিউ টু দিস সেকশন। এন্ড এই ফোর্স এর একটা এইদিকে হরিজন্টাল কম্পোনেন্ট আছে হুইচ ইজ অ্যাক্টিং অ্যাজ এ টাই মেম্বার। এটাকে এই জন্য ট্রাস এন্ড টাই মডেল বলা হয়, অর্থাৎ এটা স্টার্ট এন্ড টাই মডেল। স্টার্ট বলতে কম্প্রেশন মেম্বারটা, টাই বলতে আমরা টেনশন মেম্বারটা, এই দুটার কম্বিনেশন, অর্থাৎ একটা স্ট্রাকচার কম্পোনেন্টকে ক্লাস মডেলে চিন্তা করা হয় এবং এটাকে বলা হয় স্টার্ট এন্ড টাই কনসেপ্ট। এবং সেটা তোমার বই একটা বিশদ একটা চ্যাপ্টার আছে, ওখানে ডিটেল এটা ব্যাখ্যা করা আছে, আমি জাস্ট এটা বোঝানোর চেষ্টা করছি। তো এইভাবে তোমার মাধ্যমে লোডগুলো ট্রান্সফার হচ্ছে, সরাসরি কলামে যাচ্ছে। বিমে কিন্তু এইভাবে হয় না, বিমের নর্মাল বিমে কিন্তু এইভাবে এই স্টার্টের মাধ্যমে ট্রান্সফার হয় না, যেটা ঘটে ইন কেস অফ ডিপ বিমস। আচ্ছা, এটা হওয়ার ফলে যে এখানে তো টেনশন জোন, এই যে এটা টেনশন, এবং এই টেনশনের জন্য আমার এখানে ফ্লেক্সাল স্টিলগুলো প্লেস করতে হবে, আর এখানে কিন্তু এটা একটা সলিড কম্প্রেশন, অর্থাৎ এই জাত, আর এই যে ক্র্যাক থাকার জন্য অবশ্যই আমাকে এইদিকে স্টিল প্রোভাইড করতে হবে। সো
এখানে বলা হচ্ছে লোড রিঅ্যাকশন এন্ড ইন্টারনাল ফোর্সেস কিভাবে ডেভেলপ হয়, ফিগার এ তে এটা ব্যাখ্যা করা আছে ইন টার্মস অফ সার্টেন টাইম মডেল। আচ্ছা, বি হচ্ছে ক্রস সেকশন, এটা বিমের একটা ক্রস সেকশন। এরকম দেখো উইথটা তার ডেপথের তুলনায় অনেক কম, অর্থাৎ ডেপথটা অনেক বেশি। অ্যান্ড রেনফোর্সমেন্ট, এখন দেখো আমরা ওখানেও করবো হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ রেনফোর্সমেন্ট ইউজ। দেখো একটা হচ্ছে, এটা হচ্ছে টেনশন রিজনস, এখানে আমি টেনশন স্টিল দেবো এস, অ্যাজ ইউজুয়াল বিমে যেটা দিই বটমে আমি টেনশন স্টিল দেবো। এখানে অনেক লেয়ার স্টিল আসবে, আমরা 2, 3, 4 লেয়ার স্টিল আসতে পারে ডিপেন্ডিং অন দ্য ইন্টেন্সিটি অফ বেন্ডিং মোমেন্ট। আমরা স্টিল গুলা এখানে নিচে প্লেস করলাম। নর্মাল বিমে যেটা হয় সাধারণত আমরা এভি গুলা ইউজ করি, অর্থাৎ ভার্টিক্যাল স্ট্যাপ ইউজ করি, কিন্তু এখানে শুধু ভার্টিক্যাল স্ট্যাপের মাধ্যমে তুমি শেয়ারকে কন্ট্রোল করতে পারবে না। ইউ হ্যাভ টু প্রোভাইড, যেহেতু এখানে শেয়ার হচ্ছে মুখ্য, শেয়ার স্ট্রেসটা মুখ্য এখানে উইথ রেসপেক্ট টু বেন্ডিং মুভমেন্ট, কারণ এখানে লেন্থটা খুব কম হয়, বেন্ডিং মুভমেন্টটা ডেভেলপ করে ইজ রিলেটেড টু দা লেন্থ, কিন্তু শেয়ার তো লেন্থ যাই হোক এই ইন্টেন্সিটি অফ লোডের উপর তোমার শেয়ারটা নির্ভর করবে। যেমন এখানকার শেয়ার কি হবে, দিস রিঅ্যাকশন মাইনাস দিস দ্য শেয়ার এট দ্যাট প্লেস, কিন্তু বেন্ডিং মুভমেন্ট কি হবে, এই দিস লোড ইনটু দিস ডিসটেন্স, ডিসটেন্স তো খুব কম, সুতরাং বেন্ডিং মুভমেন্ট অত বেশি ক্রিটিক্যাল হবে না, যেটা হতে পারে ইন কেস অফ শেয়ার। তাহলে আমি ভার্টিক্যাল স্টিল দিচ্ছি অ্যাজ ওয়েল অ্যাজ হরিজন্টাল শেয়ার স্টিলও এখানে দিতে হবে, এবং এই দুটা কম্বিনেশনে তোমার শেয়ার স্ট্রেংথটা ক্যারি করতে হবে ইন কেস অফ ডিপ বিম। এবং এই দুটা স্টিল যদি তুমি প্রোভাইড করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাজ পার ক্যালকুলেশন, সেই অবস্থায় ডিপ বিমের শেয়ার স্ট্রেংথটা নর্মাল বিমের থেকে 2 বা 3 গুণ পর্যন্ত ক্যারিং ক্ষমতা বাড়ে, এটাই বলা হচ্ছে। এইগুলাই তোমাকে ওখানে ল্যাঙ্গুয়েজ হিসেবে বলা আছে। যেমন আমরা এখানে এটা দেখলাম ডিপ বিমের ওই কথাগুলো এখানে বলা আছে, আমি যেটা আলাপ করলাম। The reinforcement in deep beam differs from that of the normal beams due its due to its special feature. The main flexure steel is placed near the tension edge. আমরা দেখে আসলাম as usual. Although because of the greater depth in the tension zone, it may be advisable to distribute the such steel over the bottom third member. এখন bottom third member যেহেতু ডিপ বিমের অনেক বেশি ডেপথ হয়, সুতরাং এবং স্টিলও অনেক বেশি আসবে, ফ্লেক্সার স্টিলও বেশি আসবে, আমরা পরে ওয়াটার রিথম বলে দেখবো। এটা বলা হয় যে বিমকে 3 ভাগে ভাগ করে বটম যে 1/3 আছে ওই 1/3 ওই রিজনের মধ্যে তোমাকে ফ্লেক্সার স্টিল গুলা অ্যাকোমোডেট করা হয়। আচ্ছা, because of the ultimate strength of the beam depends on the start and tie action, which the main steel is fully stressed over nearly entire length rather than only at the maximum moment sections. Special attention must be paid to the anchorage of such steel, hook bends, such steel, hook and bends are normally used even though the different bars are specified. এটা যেটা বলা হচ্ছে, যেহেতু ডিপ বিমে আমার অ্যাকশনটা স্টার্ট অ্যান্ড টাই মডেল টাইপ অ্যাকশন হয়, এটা এইরকম না যে এই লোডটা সরাসরি দেখো ট্রান্সফার হচ্ছে এখান থেকে এখানে, যেটা নর্মাল বিমে সাধারণত হয় থ্রো দ্য ফরমেশন অফ কম্প্রেশন স্টার্ট, যার জন্য যদি এটা নর্মাল বিম হিসাবে যদি আমি চিন্তা করতাম ম্যাক্সিমাম মুভমেন্ট এখানে ডেভেলপ করে, এবং যত তুমি ঢেলে যাচ্ছে শার্পলি বেন্ডিং মোমেন্টটা কমে যায় এখানে 0 মুভমেন্ট থেকে, এটা নর্মাল হওয়ার কথা। কিন্তু এখানে যেহেতু স্টার্ট অ্যান্ড টাই কনসেপ্টের লোডটা ট্রান্সফার হয়, এবং এই যে স্টার্ট ফরমেশন এবং টেনশন টাই ফরমেশনের মাধ্যমে লোডটা ট্রান্সফার হচ্ছে, সুতরাং এটার হিসাবটা কিন্তু ওটার মতো না, যে নর্মাল বিমের মতো না। নর্মাল বিমে আমরা কি করি, ডেভেলপমেন্ট লেন্থ চেক করি, ঠিক ফিক্সড স্ট্রেস যেখানে ম্যাক্সিমাম মুভমেন্ট, এখান থেকে ডেভেলপমেন্ট লেন্থ চেক করে ছেড়ে দিই যে এখান থেকে ডেভেলপমেন্ট লেন্থ এই পর্যন্ত আছে কিনা, না হলে আমরা বেন্ড করে দিই। বা এখানে জাস্ট খালি মাঝখানের মোমেন্টটা কনসেন্ট্রেশন আনলে, যদিও এটা থিওরিটিক্যালি পসিবল, কারণ ম্যাক্সিমাম মোমেন্ট মাঝখানে ডেভেলপ করবে, কিন্তু এই ফিক্সড স্ট্রেসেই শুধু মোমেন্ট ডেভেলপমেন্ট লেন্থ চেক করলে হবে না। এটা অ্যাসিউম করা হয় যে থ্রু আউট দ্য লেন্থ অফ দ্য বিম, যার টেনশন মেম্বারের মতো ক্লাসের টেনশন মেম্বার নিচে যেটা থাকে, আমরা পুরা টেনশন মেম্বারে ইউনিফর্ম স্ট্রেস আমরা ধরে নিই, মোটামুটি একই স্ট্রেস থাকে। সিমিলারলি এখানেও টেনশন রিজনে পুরাটাই টেনশন স্ট্রেসটা মোটামুটি সমান থাকবে, এরকম ধরে নিয়ে তাহলে কি হবে, ডেভেলপমেন্ট লেন্থটা আমি এখান থেকে বেশি ডেভেলপমেন্ট লেন্থ, কারণ এখানে যদি একই টেনশন থাকে, যে টেনশন বার এখানে যে টেনশন আছে, তাহলে এখান থেকে তুমি ডেভেলপমেন্ট লেন্থ যদি ক্যালকুলেট করতে যাই তখন তো কখনো সাফিসিয়েন্ট হবে না এই বারগুলা। এই জন্য যেটা করা হয়, একটা তো করতে হয় যে ডিফর্ম বার ইউজ করবো,
করলে ডেভেলপমেন্ট লেন্থ কমে যায়, এবং এখন তার সেই প্রশ্নই নেই, কারণ এখন অল বার্স আর ডিফারেন্ট বার্স। সেই ক্ষেত্রে আমাকে হুক বার, অর্থাৎ আমরা এই বারটাকে এল হুক করে দিব, যাতে করে আন্ডার প্রেসার এটা স্লিপ করে না আসতে পারে। প্লাস ইন অ্যাডিশন টু দ্যাট কি করা হয়, এই এন্ডে যে বারগুলা, যেটা টেনশন বারগুলাকে একটা প্লেটের মাধ্যমে ওয়েল্ড করে দেওয়া হয়, যাতে করে আন্ডার প্রেসার যে বারগুলা স্লিপ করে না আসতে পারে। সো দিস এটাই বলা হচ্ছে স্পেশাল অ্যাটেনশন মাস্ট বি পেড টু দ্য স্পেশাল টেনশন, যেটা করা হয় স্পেশাল অ্যাটেনশন মাস্ট বি পেড টু দিস অ্যাঙ্করেজ অফ সাস্টেন, ওটা অ্যাঙ্করেজের ব্যবস্থা করতে হবে। হুক অ্যান্ড বেন্ড আর নর্মালি ইউজড, সাধারণ ক্ষেত্রে হুক এবং বার ইউজ করা হয়। অনেক সময় আমরা একটা ওয়ার্ড এক্সাম্পল যেটা করবো সেখানে দেখবো, নট অনলি দ্যাট, সাইডে একটা প্লেটের মাধ্যমে যদি ওই বারগুলো আমি ইয়ে করে দিই, ওটাকে ওয়েল্ড করে দিই, তাহলে সব দিকে সেফ, ওটা স্লিপ করে আসতে পারবে না। এটা গেল আমার ফ্লেক্সাল স্টিল বিষয়ে ক্যালকুলেশন করবো, নর্মাল প্রসেস, এবং এইভাবে তোমাকে বটম থার্ডে এটা প্লেস করতে হবে এবং হুকগুলো এইভাবে ইনসিওর করতে হবে। এখন আমরা ফ্লেক্সাল স্টিল, শেয়ার স্টিলের কথা চিন্তা করি, কারণ নর্মাল বিম আমাদের শুধুমাত্র ভার্টিক্যাল স্টিরাপ দিয়ে আমরা ডিজাইন করি, কিন্তু এখানে বলা হচ্ছে যে না, ভার্টিক্যাল স্টিল খুব একটা বেশি ইফেক্টিভ হয় না, হরিজন্টাল শেয়ার স্টিলটা বেশি ইফেক্টিভ হয়। কেন? এটা আমরা এই কয়েকটা লাইনে পাবো। বিকজ অফ দ্য ওরিয়েন্টেশন অফ দ্য প্রিন্সিপাল স্ট্রেস ইন ডিপ বেম, কারণ when diagonal cracks occurs, it will be at a slope steeper than 45 degree in most of the cases. এই জিনিসটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, কারণ ইন কেস অফ নর্মাল বিম যে ডায়াগোনাল ক্র্যাকস গুলা ডেভেলপ করে, আমরা এটা সাধারণত পরীক্ষা করে দেখা গেছে এটা নর্মালের সাথে, অর্থাৎ এক্স অ্যাক্সিসের সাথে, অর্থাৎ সিজি অফ দ্য বিমের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। কিন্তু ডিপ বিমের ক্ষেত্রে যেহেতু এর স্প্যান এবং ডেপথের ইয়াটা রেশিওটা নর্মাল বিমের মতো না, এখানে যে ক্র্যাক গুলা এবং স্টার্টার টাই মডেল এবং কম্প্রেশন স্টার্ট গুলা তৈরি হয়, এই ক্ষেত্রে যে ডায়াগোনাল টেনশন যে ওরিয়েন্টেশন থাকে, এটা 45 ডিগ্রিতে অনেক বেশি হয়, অর্থাৎ থিটা আগে 45 ডিগ্রি ছিল, এটা 60 ডিগ্রি হয়ে গেল বা 55 ডিগ্রি হয়ে গেল। তখন আমার ক্র্যাক যদি বরাবর খাড়া মতো হয়ে যায়, আগে এটা 45 ডিগ্রিতে ক্র্যাক ছিল, সে দিস ইজ দ্য হরিজন্টাল অ্যাক্সিস, আমার ক্র্যাকটা এই ধরনের ছিল 45 ডিগ্রি অ্যাঙ্গেল। কিন্তু এখন যদি ক্র্যাকটা আস্তে স্টিফার হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রায় উপরের দিকে খাড়া হয়ে যাচ্ছে, তখন কি হবে? ভার্টিক্যাল স্টিরাপ দিলে খুব একটা ইফেক্টিভ হবে না। এই জন্য এটাকে, এই ক্র্যাককে কন্ট্রোল করতে হলে, অর্থাৎ ওই শেয়ারে যার জন্য ডায়াগোনাল টেনশন হচ্ছে বা ক্র্যাক হচ্ছে, এটাকে কন্ট্রোল করতে হবে। যেহেতু স্টিপার স্লোপ অফ দ্য ক্র্যাক, সুতরাং ভার্টিক্যাল তো দিলাম, কিন্তু তার থেকে হরিজন্টাল স্টিরাপ গুলি বেশি ইফেক্টিভ হবে ইন ক্যারিং আউট দ্য shear effects. এটাই বলা হচ্ছে। Consequently, it is important to include vertical stirrups. They have to be less effective. যদি আমরা vertical stirrup ইউজ করে থাকি এই ডায়াগোনাল টেনশনের কারণে, কিন্তু they are apt to be less effective, কিন্তু এটা দেখা গেছে than the horizontal wave steel placed as shown in figure C. দেখা গেছে যে ভার্টিক্যাল স্টিল যেটা অ্যাজ ইউজুয়াল ইউজ করে থাকি স্টিরাপ, এর থেকে হরিজন্টাল স্টিল হচ্ছে বেশি ইফেক্টিভ হয়, কারণ ওগুলা যেহেতু ক্র্যাক গুলা স্টিপার হয়ে যাচ্ছে, হরিজন্টাল ভার্টিক্যাল স্টিরাপটা অত বেশি ইফেক্টিভ হয় না হরিজন্টাল স্টিরাপের তুলনায়। The horizontal bars are effective not only because they are more nearly in the direction perpendicular to the diagonal side. দুটা ইফেক্ট আছে এখানে। যেহেতু ক্র্যাক গুলা মোটামুটি খাড়া হচ্ছে, তাহলে আমি যদি হরিজন্টাল যে স্টিরাপ গুলো দেবো, এটা মোটামুটি পারপেন্ডিকুলার টু দ্য ক্র্যাক হচ্ছে, সুতরাং এটা বেশি ইফেক্টিভ হচ্ছে। শুধু তাই না বলছে, শুধু ওটাতে একটা আছে, বাট অলসো বিকজ দে কন্ট্রিবিউট টু দ্য শিয়ার ট্রান্সফার বাই ডাবল অ্যাকশন। এবং যেহেতু আমি হরিজন্টাল বারগুলা দিচ্ছি, এটা কি হবে, দুটা ক্র্যাকের মধ্যে যদি এক পার্ট আরেক পার্টের থেকে স্লিপ করে যেতে চায়, তখন কি হবে, এটা ডাবল অ্যাকশন দ্বারা এই শিয়ারটাকে প্রোভাইড করতে পারে। তাহলে ডাইরেক্ট টেনশন রেজিস্ট করছে, as well as through due to the placement of horizontal steel, through dial actions এটা shear resist করতে পারে। Normal reinforcement for anchorage of wave steel apply for development. Anchorage of wave steel আমরা যেভাবে anchorage দিই, অর্থাৎ উপরে আসে হুক করে দিই, তো এখানেও ঠিক সেভাবে দিতে হবে। Special attention must be paid to the importance of vertical wave steel in functioning as hanger to carry loads suspended near the bottom edge of some depth. B and C, অর্থাৎ আমি যে নর্মাল স্টিলটা দিচ্ছি, স্টিরাপটা দিচ্ছি, ওটা তো তোমার শিয়ার রেজিস্ট করছে, তাছাড়াও
কতগুলো ডিপ বিম ক্ষেত্রে যেখানে আমার নিচে লোড ট্রান্সফার হয় সেখানে কি হবে, লোডগুলো যেহেতু নিচে নামতেছে, তো সুতরাং যখন আমি ভার্টিক্যাল স্টিরাপটা দিব, ওটা যে ওই যে সাইড ওয়াইজ থেকে যে স্ল্যাবগুলো লোড আসে, বটমে যে স্ল্যাব থাকছে, সেই লোডটা যখন এখানে পার হচ্ছে, ওই রেনফোর্সমেন্টটা যেন এই ভার্টিক্যাল স্টিরাপের সাথে কানেক্টেড থাকে। কানেক্টেড বলতে তোমার ভার্টিক্যাল স্টিরাপের উপরের সাইডে যে রডগুলা, অর্থাৎ পার্টিকুলার ডিরেকশন যে স্ল্যাবের রডগুলা যেন এর উপর ন্যস্ত থাকে, অর্থাৎ ইফেক্টিভ লোডগুলা ট্রান্সফার হতে পারে। এই যে এখানে আমাদের আগে আমরা বলে নিয়েছি, তাহলে আমার ফ্লেক্সাল স্টিল, তারপর এগুলা হচ্ছে ভার্টিক্যাল স্টিল স্টিরাপ আর হরিজন্টাল স্টিরাপ। এখন যেটা বলা হচ্ছে, যখন এই ধরনের লোডিং হলে তো কোনো সমস্যা নেই, উপরে লোড আছে, তো সুতরাং এর মাধ্যমে নিচে স্টিল গুলা থাকবে। কিন্তু এই যে ভার্টিক্যাল স্টিরাপের কথা যেটা বলা হচ্ছে, যখন লোড গুলা নিচে থাকে, অর্থাৎ ইন কেস অফ ওয়াটার ট্যাঙ্ক বা বিন, শ্যালো বিনস, তখন লোডটা নিচে ট্রান্সফার হয়। তখন এই যে ভার্টিক্যাল স্টিরাপ যেটা, এটা তো এদিক থেকে এসে এই সাইডে চলে যাচ্ছে, এদিক থেকে এসে এই সাইডে চলে যাচ্ছে, তখন আর এই দিক থেকে যখন লোডটা ওই সাইড থেকে যখন নিচে কাজ করবে, তখন এই রেনফোর্সমেন্টের উপরে ওই সাইডের রেনফোর্সমেন্ট গুলো বসাতে হবে, অর্থাৎ ট্রান্সফার দিকে যে রেনফোর্সমেন্ট গুলো আসবে ওখানে যেন স্টিলের সাথে ভালোভাবে রেনফোর্সমেন্ট অ্যাকশনটা হয়, এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে। এখন আমরা দেখবো এই সাইকো প্রফেশন, দিস আর দা লিটারেচার। আমরা দেখলাম পার্থক্য, দেখলাম বিহেভিয়ার পার্থক্য কি হয়, রেনফোর্সমেন্টের পার্থক্য কি হলো, আমরা সেটা আলাপ করে আসলাম। থিওরিটিক্যাল এইচআই কোড কি বলছে, এটা এইচআই কোড বলছে ln/d, ওখানে ln/h ছিল, কোড বলছে ln/d। আমরা জানি এইচ আর ডি এর মধ্যে সম্পর্ক হচ্ছে, ডি হচ্ছে লেস দ্যান এইচ, ইফেক্টিভ ডেপথ আমরা ডি বলি, এইচ হচ্ছে ওভারঅল ডেপথ। ln/d লেস দ্যান 5 হলে আমরা ডিপ বিম অ্যাকশনটা করব, এবং স্পেশাল প্রভিশন ফর শিয়ার সেটা আমরা দেখব। যদিও আমরা থিওরিটিক্যালি বলতে পারি ln/h লেস দ্যান ইকুয়াল 5, কিংবা ইয়েটা ওই যে শিয়ার স্প্যানটা লেস দ্যান 50% অফ VW হলে আমরা ওটা বলতে পারি। যাই হোক, ওটা আমরা যেটা প্রথমে ডিফেন্ড করছিলাম, এইচআই কোড বলছে ln/d লেস দ্যান 5 হলে এটাকে আমরা ডিপ বিম প্রভিশনটা এখানে অ্যাপ্লাই করতে পারবো। এখন বলছে if the loads are applied at the sides or bottom of the members, design provisions for ordinary beam apply। এই যে এখন বলছে আমরা স্টার্ট অ্যান্ড টাইম মডেলের যে অ্যাকশনটা আমরা বলছি, এবং যার জন্য আমরা স্পেশাল প্রভিশন নিয়ে আসবো, অর্থাৎ 2 থেকে 3 গুণ আমি করতে পারি, শিয়ার স্ট্রেংথ বেশি ধরতে পারি। এটা কিন্তু শুধু উপরে যদি লোড থাকে, অর্থাৎ প্রথম কেস যেটা নর্মাল বিমে, যেটা উপরে বিমের উপরে লোড থাকে, সেই ক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু ইফ দ্য লোডস আর অ্যাপ্লাইড এট দ্য সাইডস অর বটম, কেস বি এবং সি যেটা আমরা দেখলাম, ওইটা লোড হলে কিন্তু নর্মাল বিমের অর্ডিনারি বিমের শিয়ার যে প্রভিশন, ওইভাবে তোমাকে অ্যাপ্লাই করতে হবে বা ওইভাবে ডিজাইন করতে হবে। তা আমরা যেহেতু ডিপ বিম প্রভিশনটা দেখবো, তাহলে আমরা ডিপ বিম আমরা দেখছি ফর সিম্পলি সাপোর্টেড ডিপ বিম। ডিপ বিম গুলো সিম্পলি সাপোর্টেড হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে। ডিপ বিম সিম্পলি সাপোর্টেড বিম যদি হয়, তাহলে স্পেশাল শিয়ার প্রভিশন আমরা অ্যাপ্লাই করতে পারবো। আর যদি কন্টিনিউয়াস ডিপ বিম হয়, নর্মাল শিয়ার ডিজাইন অ্যাপ্লাই করবো। এটা খেয়াল করতে হবে, যদি আমি কন্টিনিউয়াস বিম হয়, ডিপ বিম, অর্থাৎ ওর উইথ বা ডেপথের প্রপোর্শনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডিপ বিম। তাহলে এটা যদি আবার কন্টিনিউয়াস হয়, অর্থাৎ সাপোর্ট টু সাপোর্ট কন্টিনিউ করে যায়, তাহলে শিয়ার ডিজাইনের জন্য কিন্তু আমাকে নর্মাল বিমের যে শিয়ার কনসেপ্ট ওইভাবে ডিজাইন করতে হবে। কিন্তু যদি সিম্পলি সাপোর্টেড ডিপ বিম হয়, তাহলে স্পেশাল শিয়ার প্রভিশন আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে অ্যাজ ইউজুয়াল যেটা আমরা দেখছি, VU শুড বি লেস দ্যান ইকুয়াল টু VL। এটা তো অ্যাজ ইউজুয়াল আমরা নর্মাল বিমের এই কনসেপ্টটা, ডিজাইন কনসেপ্টটা হচ্ছে VN হচ্ছে নমিনাল শিয়ার স্ট্রেন্থ, তাকে ফাইদা গুণ করলে আমরা পাই ডিজাইন শিয়ার স্ট্রেন্থ, দ্যাট শুড বি গ্রেটার দ্যান ইকুয়াল টু VU, অর্থাৎ ফ্যাক্টর শিয়ার থেকে এটা বেশি হতে হবে। এটা হচ্ছে ডিজাইন কন্ডিশন ফর শিয়ার, এটা ফুলফিল করলে একটা বিম ওকে থাকে। 5 = 0.85 ফর শিয়ার, এটা হচ্ছে প্রিভিয়াস, তোমরা জানো 11th এডিশন বই, দ্যাট টাইম ইওর 5 ফ্যাক্টর ওয়াজ 0.85, কিন্তু এখন তোমরা 0.75 ইউজ করতে হবে। এবং ওরা যে ফ্যাক্টর লোড বের করেছে, সেখানে কিন্তু তারা কনসেপ্ট ছিল ডেড লোড ফ্যাক্টর ছিল 1.4, লাইভ লোড ফ্যাক্টর ছিল 1.7, কিন্তু তোমাদের যেটা
ইউজ করতে হবে, ওখানে 1.2 এবং 1.6 ইউজ করতে হবে, এবং তার সাথে সাথে 5 ফ্যাক্টর টু বি ইউজ অ্যাজ 0.75। ঠিক আছে, তোমরা এই বইটার থেকে এই কনসেপ্টটা নিবে, জাস্ট ওই মডিফিকেশন গুলো আনতে হবে, লোড ফ্যাক্টর এবং 5 ফ্যাক্টর। আমরা জানি এটা অ্যাজ ইউজুয়াল ইকুয়েশন Vn ইকুয়াল টু Vc প্লাস Vs, কারণ নমিনাল শিয়ার স্ট্রেংথ কোথা থেকে আসে? এটা বিমের কন্ট্রিবিউশন ফ্রম শিয়ার, অর্থাৎ কংক্রিট কতটুকু কন্ট্রিবিউশন দিতে পারে, প্লাস এক্সেসটা, আর শিয়ার কত স্টিলে নিতে পারে, এই দুটার কম্বিনেশনে আমরা নমিনাল শিয়ার স্ট্রেংথ পাবো একটা বিমের। রিগার্ডলেস অফ দ্য অ্যামাউন্ট অফ রেনফোর্সমেন্ট প্রোভাইডেড, nominal shear strength Vn is not to be greater than the following। অর্থাৎ Vn কোড যেটা আমি আগে বলেছি, বিল্ডিং কোড বা পার্টিকুলার আমরা এসআই কোড ফলো করছি, এসআই কোড আই হ্যাভ গিভেন দ্য লিমিট, এবং কোড এটাই করে থাকে, থিওরিটিক্যাল ইনভেস্টিগেশন পাশাপাশি দে ইম্পোজ দ্য লিমিট। বলা হচ্ছে ln/d, তোমার যদি পার্টিকুলারলি বিমের ক্ষেত্রে ln/d লেস দ্যান 2 হয়, এই ক্যাটাগরিতে হলে ম্যাক্সিমাম Vn allowed up to this should be greater than equal to 8 root FMC BWD। FMC এর বাইরে, BWD টা বাইরে, শুধু FMC এর উপর রুট আছে, অর্থাৎ এটা হলে তোমার Vn এটা অ্যালাউ করতে পারবে। আচ্ছা, এখন ln/d যদি তোমার 2 এর থেকে বেশি হয় কিন্তু 5 এর থেকে কম, এই কন্ডিশনে বা 5 এর সমান বা 2 বা 2 এর থেকে যদি এই কন্ডিশন ফুলফিল করে, তখন Vn to be calculated by using this equation Vn 2/3 of 10 plus ln/d root FMC BW, এই ফর্মুলা দিয়ে তোমাকে বের করতে হবে। পাশাপাশি আমি নরমাল বিমের ক্ষেত্রে যেটা হয়, এটা আমরা দিয়েছি নরমাল ক্ষেত্রে VC, এই ফর্মুলা দিয়ে বের করি, VC equal to 2 root FMC BW, আমরা এটা দিয়ে বের করি, এবং VS টা থাকে এটা root FMC BWD। যাক, forget about this। এবং 3 নম্বরে যদি ln/d তোমার গ্রেটার দেন যদি 5 হয়, তাহলে আমরা 3টা স্ল্যাব দেখলাম, একটা স্ল্যাব, একটা স্ল্যাব, একটা স্ল্যাব, গ্রেটার দেন 5 হলে Vn should be guided by this expression, it cannot be more than 10 root FMC BWD। অর্থাৎ আমরা এই যে এখানে 8 root FMC BWD, এখানে 10 root FMC BWD, এর মাঝখানে এই প্রভিশনের জন্য Vn, maximum Vn allowed to as this expression। অর্থাৎ আমরা প্রোগ্রাম করার সময় এটা দেখবো, যদি আমার যে ক্যাটাগরিতে পড়বে আমার ম্যাক্সিমাম Vn সেটা অ্যালাউ করতে হবে। এখন ক্রিটিক্যাল সেকশন ফর শিয়ার, আমরা জানি নরমাল বিমের ক্ষেত্রেও আমরা ক্রিটিক্যাল সেকশন, যদিও ফেস আমার ম্যাক্সিমাম শেয়ার থাকে, বাট কোড ইজ টেলিং ইউ not to consider that share, although that is the maximum share। কিন্তু আমরা আগেই জানি ওখানে কম্প্রেশন ইনফ্লুয়েন্স থাকে লোড ট্রান্সফারের কারণে, সুতরাং ডায়াগোনাল টেনশন ক্র্যাকস ওখানে ডেভেলপ করতে পারে না, সুতরাং ডি ডিসটেন্স গুলো আমরা নিতে বলি, বা যদি অ্যাজ ইউজুয়াল ক্ষেত্রে আর কত স্পেশাল ক্ষেত্র আছে সেটা তখন আমরা কভার করেছি। কিন্তু ডিপ বিমের ক্ষেত্রে কি একটা ডিস্টেন্স, এটা বলছে এটাও ফেসে নেওয়ার দরকার নেই, একটা ডিস্টেন্স 0.15 L হচ্ছে তোমার স্প্যান লেন্থ, তাকে 15% অফ স্প্যান লেন্থ দূরত্ব ফ্রম দ্য ফেস অফ দ্য সাপোর্ট, অর্থাৎ সাপোর্টের ফেস থেকে 0.15 into L দূরত্বে তোমার ক্রিটিক্যাল সেকশন কনসিডার করতে হবে, বাট শুড বি লেস দ্যান ইকুয়াল টু ডি। এই যে 3 এ যেটা কভার করা আছে, যা এটা 3 হবে না, এখানে আমরা লিখতে পারি, যা আগে পড়ে নিই, যদি আমাকে ইউডিএল থাকে, অর্থাৎ বিমে যদি ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোডেড থাকে, তাহলে ক্রিটিক্যাল সেকশন হবে অ্যাট এ ডিস্টেন্স 0.15 of L। যদি কনসেন্ট্রেটেড লোড থাকে, দেন ক্রিটিক্যাল সেকশন উইল occur at a distance 0.5 A। এ হচ্ছে শিয়ার স্প্যান, অর্থাৎ কনসেন্ট্রেটেড লোডটা সাপোর্ট থেকে যে ডিস্টেন্স দূরে, তোমার সাপোর্ট ফেস থেকে যে ডিস্টেন্স দূরে তোমার ওই কনসেন্ট্রেটেড লোডটা আছে, ওটাকে শিয়ার স্প্যান বলা হয়। তাহলে তার অর্ধেক ডিস্টেন্স দূর, অর্থাৎ 50% of shear span, ওখানে তোমাকে ক্রিটিক্যাল সেকশন কনসিডার করতে হবে ইন কেস অফ কনসেন্ট্রেটেড লোড, বাট নট টু এক্সিড এ ডিস্টেন্স D from the face support in either case। অর্থাৎ এটা 3 নাম্বার না, এটা দুটার সাথে এটা লাগানো। অর্থাৎ আমরা যদি বলি ইন কেস অফ UDL the critical section will occur from the face of the support at a distance 0.15 L, but should be less than equal to effective depth। Similarly, in case of concentrated load, the critical section will occur at a distance 0.5 A from the face of the support, but should be less than equal to D। অর্থাৎ এটা ক্যালকুলেট করে D থেকে বেশি হতে পারবে, D থেকে যদি বেশি হয়ে যায় তাহলে D ডিস্টেন্স তাই ওখান থেকে ডিস্টেন্স দূরে ক্রিটিক্যাল সেকশন হবে। আচ্ছা, এখন
হাউ টু ক্যালকুলেট দ্য শিয়ার স্ট্রেংথ, আমরা শিয়ার স্ট্রেংথ কিভাবে ক্যালকুলেট করবো? নর্মাল বিমের ক্ষেত্রে শিয়ার স্ট্রেংথ আমরা ভিসি বের করেছিলাম 2√f'(c) BD আমরা বের করেছিলাম, কিন্তু আমরা জানি যে ডিউ টু দ্য স্টার্ট অ্যান্ড টাই অ্যাকশনস ইন কেস অফ ডিপ বিম এখানে 2 থেকে 3 গুণ শিয়ার স্ট্রেংথ দ্বারা বেড়ে যায় কংক্রিটে। তো সুতরাং under that condition shear strength to be calculated by using these two expressions, VC equal to 3.5 minus 2.5 mu by VUD into 1.9√f'(c) plus 2500 PW অর্থাৎ PW অর্থাৎ স্টিল রেশিও, এটা VU D divided by mu। VU হচ্ছে ক্রিটিক্যাল শিয়ার অর্থাৎ ফ্যাক্টর শিয়ার এট ক্রিটিক্যাল লোকেশন, ফ্যাক্টর মুভমেন্ট এট ক্রিটিক্যাল লোকেশন, D হচ্ছে ইফেক্টিভ ডেপথ, BWD তো আমরা জানি, B হচ্ছে উইথ, D হচ্ছে ইফেক্টিভ ডেপথ। এই ফর্মুলাতে ক্যালকুলেট করতে হবে। তবে কোনো অবস্থাতে VC ক্যানট বি মোর দ্যান দিস, অর্থাৎ এটাতে ক্যালকুলেট করো আর এটাতে চেক করো, এটার থেকে যদি এটা কম হয় ওই ভিসিটা ইউজ করতে হবে, আর যদি এই ক্যালকুলেট করে এটার থেকে ভিসি বেশি হয় তাহলে এই ভ্যালুটা ইউজ করতে হবে। অর্থাৎ ভিসির ফর্মুলা এটা, বাট ইট ক্যানট বি মোর দ্যান দিস, এটা হতে পারে একটা বিষয়। অ্যাজ ইউজুয়াল যখন VU ফ্যাক্টর শিয়ার at critical section will be greater than 5 VC, যদি কংক্রিট এটা তো নমিনাল শিয়ার স্ট্রেংথ কংক্রিট, তাকে 5 দিয়ে গুণ করে নাও তাহলে এটা হবে তুমি ডিজাইন শিয়ার স্ট্রেংথ। তো যদি তোমার VU greater than 5 VC হয় তখন শিয়ার রেনফোর্সমেন্ট মাস্ট বি প্রোভাইডেড টু ক্যারি দ্য এক্সট্রা শিয়ার, তাহলে তো অবশ্যই তোমাকে শিয়ার রেনফোর্সমেন্ট ইউজ করতে হবে, এবং ওই শিয়ার রেনফোর্সমেন্ট যেটা স্টিলে ইউজ করবে অর্থাৎ VS অর্থাৎ শিয়ার ক্যারিড বাই স্টিল will be calculated by this expression, এই এক্সপ্রেশন দ্বারা তোমাকে ক্যালকুলেট করতে হবে। কি আছে এক্সপ্রেশনে আমি দেখি, VS equal to অর্থাৎ শিয়ার ক্যারিড বাই স্টিল, ওই যে এক্সেস যে শিয়ার থাকবে 5 VC বিয়োগ করার পর VU minus 5 VC পাওয়ার পর এটা হবে VS, এবং এটা সমান সমান এই ইকুয়েশনটা কি আছে দেখি, AB by S, AB হচ্ছে এরিয়া অফ দা ভার্টিক্যাল স্টিল divided by S, spacing of the vertical strip, into 1 plus ln by D by 12, এটা একটা প্যারামিটার, plus AVH is the area of the horizontal shear steel, divided by S2, it is the spacing of the horizontal shear, into this is another parameter, এখানে ln by D আছে কিছু না, এটা into FYD, অর্থাৎ এই ফর্মুলা দিয়ে তোমাকে ক্যালকুলেট করতে হবে। তা AV গুলো এখানে এরিয়া অফ ভার্টিক্যাল শিয়ার রেনফোর্সমেন্ট এবং স্পেসিংটা আছে S, AVH এরিয়া অফ দা হরিজন্টাল শিয়ার রেনফোর্সমেন্ট যেটা প্যারালাল টু মেইন রেনফোর্সমেন্ট থাকে উইদিন ডিসটেন্স S2, অর্থাৎ স্পেসিংটা হচ্ছে S2। আমরা আবার যদি অরিজিনাল ফিগারে যাই ইট উইল বি ক্লিয়ার, এই যে এইখানে দেখো এই যে AV গুলা, এটা হচ্ছে ভার্টিক্যাল স্টিল গুলা AB, স্পেসিং S, এই স্টিল গুলা হচ্ছে AVS, স্পেসিং S2। এইভাবে এই ফর্মুলাতে আমরা বের করব। আচ্ছা, এখন এই যে এর সাথে যদি আমি ফিগার 427 এর সাথে 410 এবং 424 কম্পেয়ার করি, আগে যেগুলো আমরা লিখেছি কম্পেয়ার, অর্থাৎ এই VS সমান কি, VS ইকুয়াল টু VU minus 5 VC by 5, এই তো ওটাই আমরা ইকুয়েট, এই VS এর পরিবর্তে ওটা লেখা আছে, অর্থাৎ এই সাইড ঠিকই রাখলাম, এদিকে VS ক্যান বি রিটেন অ্যাজ VU minus 5 VC divided by 5, আর এই FYD টা এর নিচে লাগাই দেওয়া হয়েছে। সো আমরা তাহলে এই এখান থেকে VS এর মান বসায় আমরা we can write down the full expression for shear, এটা হচ্ছে 428, এই ফর্মুলা দিয়ে অর্থাৎ এই এক্সপ্রেশন দ্বারা we shall calculate your AV বা স্পেসিং ক্যালকুলেট করব। আমরা সিলেক্ট করি সাধারণত শিয়ার ডিজাইনের সময় আমরা স্টিল এরিয়াগুলো সিলেক্ট করি, যে AB ভার্টিক্যাল স্টিলের এরিয়া কত হবে, ক্রস সেকশন VAH AVH অর্থাৎ হরিজন্টাল যে স্টিরাপটি ইউজ করবো তার ক্রস সেকশন কত হবে, এগুলা সিলেক্ট করার পর আমরা উই ক্যালকুলেট ইউর স্পেসিং S1 S2। যাই হোক আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে যখন একটা প্রবলেম করবো the things will be more clear। এখন এই ফর্মুলা দেখো, এটা কিন্তু একটা কম্বাইন্ড ভার্টিক্যাল স্টিরাপ আছে উইথ স্পেসিং, হরিজন্টাল স্টিরাপ আছে উইথ স্পেসিং। আচ্ছা, আর এগুলো তো আমার জানা, ভিউ ফ্যাক্টর শেয়ার একটা ক্রিটিক্যাল সেকশন আমার জানা আছে, 5 VC ফর্মুলাতে বের করব, ডি আমার জানা আছে, FY জানা আছে, 5 জানা আছে, এগুলো জানা। তাহলে এই দুটার মধ্যে রিলেটিভ অ্যামাউন্ট অফ স্পেসিং বা স্টিল কিভাবে ইউজ করা যাবে উইথ সার্টেন বাউন্ডারি কন্ডিশনস, কিভাবে দ্য রিলেটিভ অ্যামাউন্ট অফ হরিজন্টাল and vertical wave steel
আর used in equation 428 যেটা আমরা এক্ষুনি লিখলাম may vary within the following restrictions অর্থাৎ আমরা ওই স্টিলগুলা যেটা ওখানে পুট করব সাইজ বা স্পেসিং এই রেগুলেশনের মধ্যে এই রেস্ট্রিকশনের মধ্যে এটা ইউজ করতে হবে এটা কোডাল রেস্ট্রিকশন কি জিনিস ভার্টিক্যাল স্টিলের এরিয়া এর নিচে হতে পারবে না should be greater than equal to 0.0015 BWS BW width of the beam into S spacing of the steel অর্থাৎ আমি এরিয়া যেটা দেব এর থেকে কম হতে পারবে না এর সমান হতে পারবে এবং স্পেসিংটা শুড বি লেস দ্যান ইকুয়াল টু d/5 ইফেক্টিভ ডেপথ বাই 5 এর বেশি হতে পারবে না এবং 18 ইঞ্চির বেশি হতে পারবে না অর্থাৎ তোমার ভার্টিক্যাল স্টিল এরিয়া এবং স্পেসিং এই লিমিটিং প্যারামিটার দ্বারা নির্ধারিত হবে সিমিলারলি হরিজন্টাল স্ল্যাবের সাইজ অর্থাৎ এরিয়া এবং তার স্পেসিং গুলা এই রেগুলেশন দ্বারা নির্ধারিত হবে অর্থাৎ এরিয়া অফ দ্য ভার্টিক্যাল হরিজন্টাল শিয়ার স্টিল should be greater than equal to 0.0025 BW S2 এর বেশি হতে পারবে না এবং S2 d/3 বেশি হতে পারবে না এবং 18 ইঞ্চি বেশি হতে পারবে তো সুতরাং এর মধ্যে রেখে by using this expression we can design your shear steel in case of deep depths এবং পুরাটা আমরা যে থিওরিটিক্যাল ডিসকাশন করলাম এগুলা একটা সুইটেবল ওয়াটার এক্সাম্পলের মাধ্যমে এক্সপ্লেন করা আছে আমরা এটা পড়ে তারপরে ডিসকাশন করব একটা প্রবলেম তোমাদের বইয়ে ফলোড দ্যাট ডিসকাশন একটা প্রবলেম আছে লেট আস সি দ্য প্রবলেম কি আছে এবং হাউ দে হ্যাভ সলভড দিস প্রবলেম অ্যাকর্ডিং টু দ্য থিওরিটিক্যাল ডিসকাশন উই হ্যাভ অলরেডি প্রেজেন্টেড সো ফার এটা স্টেটমেন্টটা হচ্ছে এ ট্রান্সফার গার্ডার is to carry two columns each with a factor load বলেছি factor load of 1200 kip 1200 kip একটা করে কলামের লোড ফ্যাক্টর লোড দেওয়া আছে at third point of its 36 feet span অর্থাৎ এই ট্রান্সফার গার্ডার একটা বিম ট্রান্সফার গার্ডার যে গার্ডার বা বিমটা লোড ট্রান্সফার করছে কলাম লোড ট্রান্সফার করছে দুটো কলামের লোড প্রত্যেকটা কলামে 1200 কিপ করে ফ্যাক্টর লোড আছে এবং এটা প্লেস করা আছে at third points of 36 feet span অর্থাৎ থার্ড পয়েন্ট বলতে তিন ভাগে ভাগ করো ওই পয়েন্টগুলোতে বসানো আছে অর্থাৎ এন্ড থেকে 12 ফিট দূরে এই তোমার কলাম লোড গুলা বসানো আছে আমরা চিত্রে দেখবো এ ডিস্ট্রিবিউটেড ফ্যাক্টর লোড অফ 3.96 কিপ পার ফিট উইল বি অ্যাপ্লাইড অ্যালং দ্য টপ এজ অ্যাজ শোন ইন ফিগারে এখানে বলা হচ্ছে যে তোমার তো কলাম লোড তো আছে ফ্যাক্টর তাছাড়া উপরে একটা ডিস্ট্রিবিউটেড ফ্যাক্টর লোড আছে অর্থাৎ ওইদিকে কোনো স্ল্যাব ট্যাপ থাকতে পারে সেখান থেকে যে লোডটা আসবে ওটাকেও ফ্যাক্টর করা আছে ডিস্ট্রিবিউটেড ফ্যাক্টর লোড অফ 3.96 কিপ পার ফিট উইল বি অ্যাপ্লাইড অ্যালং দ্য টপ এজ আচ্ছা আমরা ফিগারে দেখবো আচ্ছা দেখে ফেলি ফিগার তাহলে কি হচ্ছে এই যে একটা ট্রান্সফার গার্ডার যার লেন্থ হচ্ছে তোমার 36 ফিট দুটা কলাম এটা গার্ডার লোড ইউজ করছে কলাম লোড প্রত্যেক কলামে ফ্যাক্টর লোড আছে 1200 কিপ অর্থাৎ দিলে PU ইকুয়াল টু এত PU ইকুয়াল টু দিস এবং এটা প্লেস করা আছে থার্ড পয়েন্ট অর্থাৎ তিন ভাগে ভাগ করা আছে 12 ফিট এই কলামগুলা ওইভাবে ভাগ করা আছে ওইভাবে লোড প্লেসমেন্ট করা আছে এর উপরে আবার ফ্যাক্টর ইনফর্ম ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া আছে যেটা তোমার 3.96 কিপ পার ফিট B width of the beam হচ্ছে 2 feet and total depth of 12 feet is selected গার্ডার ডেপথ আছে আমার 12 ফিট ডিজাইন দ্য বিম ফর দ্য গিভেন লোড প্লাস সেলফ ওয়েট এখন এই বিমটা ডিজাইন করো যে লোডগুলো দেওয়া আছে কি কি লোড দেওয়া আছে একটা হচ্ছে ফ্যাক্টর কলাম লোড দেওয়া আছে দিস এই লোডটা দেওয়া আছে আমার এই কলাম লোড আছে প্লাস আমার এই যে ফ্যাক্টর লোড এটাও দেওয়া আছে তো বলছে ডিজাইন দ্য বিম ফর গিভেন লোডস প্লাস এই লোডগুলো প্লাস সেলফ ওয়েট কারণ ডিপ বিমের একটা বিশাল সেলফ ওয়েট আছে এই যে এখানে একটা ট্রায়াল সেকশন দেওয়া আছে 2 ফিট বাই 12 ফিট তো বলতেছে তোমার আগে যে লোডগুলো ডিসক্রাইব করা আছে এটা তো ইউজ করবে প্লাস এর সেলফ ওয়েটও কনসিডার করে তোমাকে এটা ডিজাইন করতে হবে ডিজাইন দ্য বিম ফর দ্য গিভেন লোড প্লাস সেলফ ওয়েট ইউজিং FY 60 KSI and F'C 4 KSI অর্থাৎ মেটাল যেটা ডিজাইন করবে RCC মেটেরিয়াল কম্পিউটার স্ট্রেন্থ 4 KSI স্টিল স্ট্রেন্থ 60 KSI তো আমার মনে হয় প্রবলেম স্টেটমেন্ট গুলো আমরা সবাই বুঝেছি তোমরা প্রবলেমটা বুঝতে পারছো তো এই ট্রান্সফার গার্ডার কিভাবে লোড বহন করছে স্টেটমেন্ট যেটা প্রবলেম দেওয়া আছে এটা বুঝতে পারছো এই যে আমরা প্রবলেম স্টেটমেন্ট যেটা দেখলাম
অর্থাৎ এই যে ওয়াটার এক্সাম্পল যেটা বোঝাতে চাচ্ছে যে এই বিমটা ডিজাইন করতে হবে তার লোড সম্বন্ধে প্লেসমেন্ট সম্বন্ধে যেটা বোঝানো আছে, একটু বুঝতে পারছো তো নাকি? আচ্ছা, এখন দেখে আমরা প্রসিড করি, পরে আমরা প্রবলেমটা সলভ করার পর আরো আলাপ করব। তাহলে এখানে দেখো এই যে কলামগুলা গার্ডার বহন করছে এর ডাইমেনশন হচ্ছে 18 ইঞ্চি, এদিকে হচ্ছে 18 ইঞ্চি, অন্য দিকে আছে 24 ইঞ্চি, অর্থাৎ এই কলামগুলা প্রত্যেক কিন্তু 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি কলাম। আচ্ছা, নিচের যে কলাম আছে এটাও কিন্তু 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি কলাম। এই কলামগুলো যদি একবারে এটা এখানে প্লেস থাকতো তাহলে কিন্তু এই সমস্যা, আমার গার্ডার লাগতো না। কিন্তু আমরা তো জানি ডিপ বিম এটা, এই যে এটা ডিপ বিম হিসেবে কাজ করছে, এটা ট্রান্সফার গার্ডার। আমরা এক্সাম্পলে দেখছিলাম ট্রান্সফার গার্ডার ইন কেস অফ মাল্টি স্টোরি বিল্ডিং আমাদের ডিপ বিম গুলা ইউজ হয়। তো এটা একটা এক্সাম্পল, যেহেতু কলামগুলা মিসঅ্যালাইন্ড আছে, এক জায়গায় না, এখান থেকে 12 ফিট ধরে কলামটা আছে, টু ক্যারি দ্যাট কলাম লোড টু ট্রান্সফার ইন দ্যাট কলাম লোড, সো উই হ্যাভ ইউজ দ্যাট ডিফারেন্স হুইচ ইজ ট্রান্সফার গার্ডার, এটা বলা হচ্ছে। আচ্ছা, এখানে ফ্যাক্টর লোড 1200 কিপ, এটা 1200 কিপ, এখানে 3.96 ফ্যাক্টর ইনফরমেশন লোড আছে। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে সেলফ ওয়েট ধরা নেই, সেলফ ওয়েটটা বের করে নিই, 2 ফিট বাই 12 ফিট ইন্টু 150 কিপ পার ফিট করলে 3.6 কিপ পার ফিট। তাহলে টোটাল ইউডিএল বের করে নাও। ইউডিএল এই যে 3.96 কিন্তু আগেই দেওয়া ছিল, এটা দেওয়া ছিল, এটা আর ফ্যাক্টর করা দরকার, এটা ফ্যাক্টর লোড গিভেন ছিল। এই যে সেলফ ওয়েট থাকলো এটাকে ফ্যাক্টর করে নিল 1.4 দিয়ে। আগেই বলেছি এটা পুরানা এডিশন, সুতরাং পুরানা ফ্যাক্টর ডেড লোড ফ্যাক্টর ধরা আছে, এখানে তোমরা 1.2 ইউজ করবে, তাহলে এটা 8.28 ফিট হবে। যাক, ওইভাবে তোমরা করে নিও। আমি কিন্তু এই পুরানাটা দিয়ে করে যাচ্ছি। এই লোড যেহেতু জানা আছে, আমার ইনফরমেশন লোড দেওয়া আছে, স্প্যান দেওয়া আছে, পজিশন অফ লোডিং আছে, সো ইউ ক্যান ইজিলি ড্র দা বেন্ডিং মোমেন্ট এন্ড শিয়ার ফোর্স ডায়াগ্রাম ইজিলি, ভেরি ইজি। এই 1200 সাথে অর্ধেক ইউডিএল যোগ করে দিলে ইউড গেট দ্য রিয়াকশন, এটা হবে 1362, এখানে হবে 3262 কিপ রিয়াকশন পাবো। তো এখান থেকে শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি হবে? দিস, এটা 13.62 গেল, তারটা মাইনাস হবে 12 ইন্টু ওই ইনফরমেশন লোড, তাহলে পাবো 1254। এখানে সাডেনলি ড্রপ হবে 1200 কিপ, এখানে পাচ্ছি 54। আবার এখানে যদি এই লোডটা বিয়োগ দিয়ে দাও, দেন ইট উইল বি अगेन 54। আবার 1200 যোগ করলে এখানে হবে 1254, আবার এর সাথে এই লোডটা যোগ করলে আমরা এখানে পাবো 1362। সো সিম্পল শিয়ার ফোর্স ডায়াগ্রাম। Similarly, you calculate your bending moment diagram. Bending moment diagram very easy. You can calculate bending moment diagram. Reaction into this distance minus the WL square by 2. অর্থাৎ এইভাবে you calculate the bending moment ordinate. মাঝখানে bending moment ordinate calculate করো. It will come 58 কিপ ফিট ম্যাক্সিমাম মোমেন্ট। আচ্ছা, এটা হচ্ছে 18 ফিট ডিস্টেন্সে, 12 ফিট ডিস্টেন্সে মোমেন্ট হবে 15696। আচ্ছা, এর মাঝখানে একটা বেন্ডিং মোমেন্ট আমরা দেখাইছি, এটা শিয়ার ডিজাইনে লাগবে, তখন আমরা আলোচনা করব। আচ্ছা, তাহলে ইট ইজ দা শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তাহলে ডি হচ্ছে, আমরা পার্টিকুলার ডি বের করব, ইফেক্টিভ ডি এখানে 8 ইঞ্চি মাইনাস করা হয়েছে। সাধারণত আমরা বিমের ক্ষেত্রে 1 লেয়ার স্টিলের জন্য আমরা ইউজ করি 2.5 ইঞ্চি বাদ দিয়ে দিই টু ক্যালকুলেট ডি। 4 ইঞ্চি 2 লেয়ারের জন্য 4 ইঞ্চি বাদ দিই, 3 লেয়ারের জন্য হয়তো 6 ইঞ্চি বাদ দেব। তো এটা এখানে যেহেতু ডিপ বিম এবং অনেক বড় ডেপথ, এটা আমরা অ্যাসুম করে নিলাম যে অনেকগুলো স্টিল আসতে পারে এবং বড় ডায়ামিটার স্টিল আসতে পারে। তো অ্যাপ্রক্সিমেটলি 8 ইঞ্চি তারা বাদ দিয়েছে। বাদ দিয়ে তাহলে 8/12 এটা ফিট করে নেওয়া হলো 11.33 ফিট বা 136 ইঞ্চ হচ্ছে আমার ইফেক্টিভ ডেপথ। তা ln/d বের করে, এবার ln/d, এল হচ্ছে ক্লিয়ার স্প্যান, তাহলে এল আছে আমার 36, তাহলে আর এখানে এটা হচ্ছে 18 ইঞ্চি করে, তাহলে একটা উইথ বাদ দাও, দেন উইল গেট দ্য ln, অর্থাৎ 1.5 ফিট ইন্টু হচ্ছে, এটা ইঞ্চ করে নিছে, ইঞ্চ না করতে পারতে এটা বিয়োগ 11.33 করলে এটা আসবে ln/d 3.04 ইঞ্চ ফিট, সরি এটা রেশিও, এবং এটা লেস দ্যান 5 যখন হবে তখন আমরা ডিপ বিম প্রভিশন অ্যাপ্লাই করতে পারবো, অর্থাৎ ইট ইজ ক্যাটাগরাইজড অ্যাজ ডিপ বিম প্রভিশন, এখানে আমরা অ্যাপ্লাই করতে পারছি। তাহলে আমরা আগে বলেছি যে এখানে নর্মাল স্টিল as usual flexural design will remain can be performed with sufficient accuracy, বললো যে শুধু শিয়ার স্টিলের ক্ষেত্রে পার্থক্য হবে, অর্থাৎ এস
as usual beam formula আমরা অ্যাপ্লাই করব as equal to mu divided by phi fy d minus a by 2 এটা ফ্লেক্সার বিম ইকুয়েশন স্টিল ক্যালকুলেশনের জন্য আলটিমেট স্ট্রেন ডিজাইনে আমরা প্রথমে a equal to 20 ইঞ্চি ধরলাম সাধারণত বিমে 4 ইঞ্চি ধরা হয় তখন ডেপথ হয় কত 20 ইঞ্চি 25 ইঞ্চি এখানে তো 136 ইঞ্চি ডেপথ তো সুতরাং তুমি ওই রকম বেশি করে ধরবা এটা অবশ্য ট্রায়াল থেকে আসবে তো ট্রায়াল থেকে তোমরা জানতে পারো আরেকটা আমরা সহজ বুদ্ধি কি শিখেছিলাম তোমরা মনে আছে mu by phi fy z তাই না জেডটা ছিল 95% অফ ডি ওইভাবে করতে পারো দেখবে যে প্রায় মোটামুটি সেম রেজাল্ট আছে উইদাউট গোয়িং ফর ইওর ট্রায়াল যেমন এখানে এটা ট্রায়াল এন্ড এরর মেথডে অর্থাৎ এই কারণে আমি 20 ইঞ্চ অ্যাসিউম করে নিলাম নিয়ে উই ক্যালকুলেট ইওর ম্যাক্সিমাম মুভমেন্টের জন্য আমি স্টিল বের করলাম এটা আসছে 27.96 ইঞ্চ স্কয়ার নাও চেক ফর এ ওই স্টিলটা চেক করলে আমরা পাচ্ছি 20.6 অর্থাৎ মোর অর লেস ইকুয়াল ভ্যালু সুতরাং দিস ইজ দ্য কারেক্ট অ্যামাউন্ট অফ স্টিল এখন আমি তো এটা এইভাবে পাবো না আমি তো এটা মুখস্থ বলতে পারবো না কত ইঞ্চি হবে এটা সাধারণত বইয়ে অর্থাৎ এক্সাম্পলে যেটা করেছি লাস্ট ট্রায়ালটা ধরে এটাকে বোঝানোর জন্য এটা বলা হয়েছে তোমরা ইউ ক্যান অ্যাপ্লাই দ্যাট প্রভিশন অলসো যেটা কি ছিল mu divided by phi fy into z জেডটা কি 0.95 into d ওটা করলে দেখবে যে প্রায় এই রেজাল্টই পাচ্ছে হ্যাঁ একই রেজাল্ট পাবো সুতরাং ইট ইজ ওয়াইজ টু ইউজ দ্যাট ফর্মুলা তুমি ওটা ইউজ করতে পারো কোনো সমস্যা নেই এটাকে এখন দেখছে যে স্টিল রেশিও কারণ আমার শিয়ার স্টিল ক্যালকুলেট করতে গেলে আমরা স্টিল পেয়ে গেলাম এবং এটা দেখি এই যে আমি স্টিলটা পেলাম এই স্টিলটা আমার রেঞ্জের মধ্যে আছে কিনা অর্থাৎ আমি যে ইচ্ছা মতো স্টিল এখান থেকে দিতে পারবো না আমার স্টিল গুলা অ্যালাউবল রেঞ্জের মধ্যে কি ম্যাক্সিমাম লিমিটের মধ্যে বা মিনিমাম লিমিটের মধ্যে আছে কিনা যদি এটা মিনিমামের থেকে কম হয় তাহলে মিনিমাম স্টিল দিতে হবে আর ম্যাক্সিমামের যদি বেশি হয়ে যায় স্টিল সেই ক্ষেত্রে তোমাকে সাজেশন দিতে হবে যে এই ডেপথ দ্বারা এই মোমেন্ট ট্রান্সফার করা সম্ভব না তো এই ক্ষেত্রে আমরা দেখি পি ম্যাক্স এই যে এখানে আরেকটা জিনিস দেখো আমরা পি ম্যাক্স এর ফর্মুলা কিন্তু রিসেন্ট কোড আমরা জানি পি ম্যাক্স এর ফর্মুলা ছিল 0.85 বিটা 1 এফিসিয়েন্সি ফy ইউ ডিভাইড বাই ইউ প্লাস 0.004 কিন্তু আগের যে এডিশন গুলা ইউজ করা হতো সেখানে পি ম্যাক্স অ্যালাউ করা হতো 75% অফ পিবি আগের গুলা তাই পিবি ইকুয়াল টু এটা পিবির ইকুয়েশন এই ইকুয়েশনকে 75% অফ পি ধরে 0.0214 কিন্তু তোমরা যদি পি ম্যাক্স এর ওই ফর্মুলা সরাসরি তোমাদের জন্য অ্যাপ্লাই করতে হবে সেটা ফর্মুলাটা এই ধরনের পি ম্যাক্স ইকুয়াল 0.85 বিটা 1 এফিসিয়েন্সি fy ডিভাইড বাই ইউ প্লাস 0.004 ওটা ইউজ করলে মোটামুটি এই ইয়াটাই পাবা এর কাছেই ভ্যালুটা পাওয়া যাবে এখন কম্পেয়ার করব অ্যাকচুয়াল স্টিল রেশিও করব অ্যাকচুয়াল স্টিল রেশিও টু অ্যাকচুয়াল স্টিল এরিয়া যেটা পেয়েছি ডিভাইড বাই বিডি এটা করলে পাওয়া যায় 0.0086 it is less than p max value সুতরাং এটা রেঞ্জের মধ্যে আছে what is the p minimum value আমরা জানি fy যদি তোমার 4000 psi হয় যদি কংক্রিট স্ট্রেন্থ 4000 হয় আর স্টিলের যদি 60000 হয় তার মিনিমাম স্টিল রেশিও এটা গাইড করে 200 ডিভাইড বাই fy এবং সেই রেশিওটা হয় 0.0033 তো সুতরাং আমার রেঞ্জটা মিনিমামের থেকে বেশি আছে ম্যাক্সিমামের থেকে কম আছে সুতরাং এটা আমার স্টিল রেশিওটা ঠিক আছে তাহলে আমার এটা এই স্টিলকে আমরা কারেক্ট ধরলাম ধরে 18টা 11 নম্বর বার ইউজ করলাম 3 লেয়ার ইন অফ 6 বার ইন ইচ প্রত্যেকটা লেয়ারে 3 লেয়ার আমি স্টিল ইউজ করব প্রত্যেক লেয়ারে 6 দিব 6টা করে বার তাহলে 3 6 18টা নাম্বার 11 বার ইউজ করলাম তাহলে এরিয়া প্রোভাইডেড হচ্ছে 1.56 into 18 28.08 inches স্কয়ার গ্রেটার দ্যান আমার এটা রিকোয়ারমেন্ট তার থেকে স্লাইটলি বেশি আছে সুতরাং ডিজাইন ইজ ওকে আর 24 ইঞ্চি উইথের মধ্যে 6টা বার ইজিলি প্লেস করা যায় স্যাটিসফ্যাক্টরি প্লেস করা যায় এখন এলডি চেক করার বিষয় আমরা যদিও বলেছি যে যত এলডি চেক করি তা আমি চেক করে দেখব কিন্তু এলডি ওইভাবে চিন্তা করলে হবে না এই জন্য আমাকে বেন্ড করার পাশাপাশি আমাকে ওখানে অ্যাঙ্কর প্লেট দিয়ে ওয়েল্ড করে দিতে হবে তো এখানে অ্যাজ ইউজুয়াল পদ্ধতিতে তোমাকে এলডি চেক করছে যে এখানে বলা আছে টেনশনাল রিইনফোর্সমেন্ট extend to a distance d past the point at which it is no longer needed একটা হচ্ছে দুটা কন্ডিশন আছে নরমাল বিমের ক্ষেত্রে এটা আমরা এখন বলছি আমরা জাস্ট দেখার জন্য যে যেখানে লাগছে না অর্থাৎ 18 বার আমার তো সব জায়গায় লাগার কথা না বেন্ডিং মোমেন্ট ওই সাইডে কমে যাচ্ছে তো আমার যেখানে একটা বার লাগছে না বা বার কাটে দিতে পারি যদি তোমার ইয়া হয়
এবং যেখানে থিওরিটিক্যাল কাট পয়েন্ট পাবো সেখান থেকে ডি ডিস্টেন্স ধরে নিয়ে যেতে হবে। আরেকটা আছে এলডি, টেনশন এনফোর্সমেন্ট বি এক্সটেন্ডেড অ্যাট লিস্ট দ্য ফুল এলডি পাস দ্য পয়েন্ট অ্যাট হুইচ দে আর ফুললি স্ট্রেচ। এটা হচ্ছে যেহেতু ফুললি স্ট্রেচ বলতে আমি মাঝখানে, এখানে সবচেয়ে মুভমেন্ট বেশি, এখান থেকে বারটা কমপক্ষে আমাকে তোমাকে কাটিং পয়েন্টে এলডি নিশ্চিত করতে হবে, অর্থাৎ ডেভেলপমেন্ট লেংথটা নিশ্চিত করতে হবে। তাহলে এলডি 11 নম্বর বারে যদি এলডি বের করো তুমি, অ্যাজ ইউজুয়াল যেটা আমরা বের করি ডেভেলপমেন্ট লেংথ অফ নন হুক বার, হুক না করা ছাড়া যদি ডেভেলপমেন্ট লেংথ বের করো এটা আসবে 59 ইঞ্চ। এরকম অনেক আমরা ডেভেলপমেন্ট লেংথ বের করেছি, অর্থাৎ ডেভেলপমেন্ট লেংথ ইন টেনশন যে ফর্মুলা আছে ওই ফর্মুলা বসাও, ইট উইল কাম অ্যাজ 59 ইঞ্চ ইন কেস অফ তোমার ইয়াতে, ইন কেস অফ 11 নম্বর বার। এই জন্য বলা হচ্ছে স্পেশাল অ্যাঙ্কেলস উইল বি প্রোভাইডেড, যদি এটা স্যাটিসফাই করছে। 59 মানে কত? এটা হচ্ছে 5 ফিট, কিন্তু আমাদের ওখানে ডেপথটা আরো বেশি আছে। যেমন আমরা যদি এখানে যাই, অর্থাৎ এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম মুভমেন্ট লোকেশন, যেটা বলা হচ্ছে যে যদি এখান থেকে আমি ধরি, এই মোমেন্টের থেকে ধরি, আস্তে আস্তে মোমেন্ট এখানে 0, থিওরিটিক্যালি এখান থেকে আমাকে কি করতে হবে, যে এখান থেকে তোমার বার কাটতে হলে এলডি নিশ্চিত করতে হবে, অর্থাৎ যে ম্যাক্সিমাম যে মোমেন্ট রিজন ওখান থেকে ডেভেলপমেন্ট লেংথ ইনশিওর করতে হবে। তার এখান থেকে যদি আমি ডেভেলপমেন্ট লেংথ ইনশিওর করি 18 ফিট আছে, কোনো সমস্যা নাই, বা এখান থেকে যদি আমি ইনশিওর করি 12 ফিট, এদিক থেকে 3 ইঞ্চি বাদই দাও, ঠিক আছে, সেটা অর্থাৎ আমার রিকোয়ারমেন্টটা ফুলফিল করছে ওই বারটা। আমি তো বার যদি নাও কাটি ডেভেলপমেন্ট ইনশিওর হচ্ছে। কিন্তু special anchorage will be provided by passing all the bars through a steel anchor plate and welding them to the plate at the outside surface. বলা হচ্ছে যেহেতু স্টার্টার টাইম মার্বেল অ্যাকশন হয়, সুতরাং ওইভাবে মুভমেন্ট ডায়াগ্রাম দেখেও তোমাকে এটা ইনশিওর করা ঠিক হবে না। এই জন্য বারগুলা উইদাউট কাটানোর বারগুলা একবার সাইড পর্যন্ত নিয়ে যে স্টিল অ্যাঙ্কর প্লেট দ্বারা ওয়েল্ডিং করে দিতে হবে। আচ্ছা, ক্রিটিক্যাল সেকশন ফর শিয়ার এট এ ডিস্টেন্স, এটা করতে হবে। তাহলে আমরা ফ্লেক্সালটা রিকোয়ারমেন্ট ফুলফিল করলাম, যদিও এখানে দেখছি বার কাটারমেন্টের প্রভিশন ছিল, যদি আমরা নর্মাল ভাবে চিন্তা করি এলডি ফেলডি সবগুলা কভার করছে, কিন্তু যেহেতু স্টার্টার টাইম মডেল অ্যাকশনের কারণে যে ক্র্যাক গুলা ডেভেলপ করে এখানে ইন কেস অফ ডিপিএম, সেখানে মোমেন্ট গুলা কিন্তু ওইভাবে থাকে না, মোমেন্ট গুলা রিডিস্ট্রিবিউট হয়, অর্থাৎ যেখানে আমি কম মোমেন্ট দেখছিও কিন্তু ওটা ওই মোমেন্ট ওখানে নাও থাকতে পারে, অর্থাৎ ইট ইজ অ্যাসুম দ্যাট প্রত্যেকটা জায়গায় বারগুলা ফুললি স্ট্রেচড আছে। এই জন্য এটা কি করা হয়, অল ফ্লেক্সাল স্টিল গুলো আমরা সাইডে নিয়ে গেলাম, উইথ এল হুক দিয়ে দিলাম এবং সাইডে অ্যাঙ্কর প্লেটের সাথে বারগুলা ওয়েল্ডেড করে দিলাম। এখন আমরা শিয়ার ডিজাইনে চলে যাব। দ্য ক্রিটিক্যাল সেকশন ফর শিয়ার এট এ ডিস্টেন্স, এটা যেহেতু কনসেন্ট্রেটেড লোড আছে, যদিও ডিস্ট্রিবিউটেড লোড আছে ভেরি নেগলিজেবল, বাট কনসেন্ট্রেটেড লোড ম্যাক্সিমাম লোড এট এ ডিস্টেন্স 0.5 a ফ্রম দ্য সাপোর্ট ফেস। ক্রিটিক্যাল সেকশন আমরা কি জানি, আমরা আগে বলেছি যে 0.5 of a from the support face, এটা হবে ক্রিটিক্যাল সেকশনস। আচ্ছা, তাহলে 0.5 তো দিলাম। a, হোয়াট ইজ a? a হচ্ছে তোমার সাপোর্ট ফেস থেকে যে লোডের যে দূরত্ব, এটাকে a বলা হয়। তাহলে আমার সেন্টার থেকে ডিস্টেন্স হচ্ছে কত, 12, তো 12 মধ্যে 9 ইঞ্চি বাদ দাও, তাহলে সাপোর্ট ফেস থেকে আমার এটা ক্যালকুলেট করতে হবে। তাহলে 12 মাইনাস 0.75, এটা হচ্ছে আমার a ভ্যালু। তাহলে এটা করলে 5.63 ফিট ফ্রম দ্য সাপোর্ট ফেস। তাহলে আমার ক্রিটিক্যাল সেকশনটা হচ্ছে 5.63 ফ্রম সাপোর্ট ফেস। কিন্তু আমার সবগুলা বেন্ডিং মোমেন্ট এবং শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকা আছে অন দ্য বেসিস অফ সেন্টার অফ কলাম। তাহলে আমি এটাকে যদি আমি সেন্টার অফ কলামে নিতে চাই, তাহলে কি হবে, এর সাথে 0.75 আবার যোগ করে দাও, অর্থাৎ সাপোর্ট ফেস অর 6.38 ফিট ফ্রম দ্য সাপোর্ট সেন্টার লাইন। কারণ এটা হলে আমি সহজে ওই পয়েন্টে আমি মোমেন্ট এবং শিয়ার ক্যালকুলেট করতে পারবো, যেহেতু এই প্যারামিটার গুলো আমার ভিসি ক্যালকুলেশনের সময় লাগবে। তাই ক্রিটিক্যাল সেকশনে আমি মোমেন্ট বের করলাম, এটা আসলো 8506, অর্থাৎ সাপোর্ট থেকে, সাপোর্টের সেন্টার থেকে 3.68 ফিট দূরে, এবং ওখানে শিয়ারও বের করো, দ্যাট উইল কাম অ্যাজ 13.5। ওই যেটা আমি আগে বলেছিলাম, এখানে আমরা বের করে দেখছি, এই যে 6.38 ফিটে দিস ইজ দ্য শিয়ার ভ্যালু, এবং একই লোকেশনে দিস ইজ দ্য মোমেন্ট ভ্যালু।
এটা বের করলাম। এখন কিন্তু এসআই কোড ভিএন ম্যাক্স, ম্যাক্সিমাম ভিএন কত হবে? ওই যে আমি ফর্মুলা গুলো আগেই লিখে রাখছিলাম, ওই যে ওই ln বাই ডি যখন 2 এবং 5 এর মাঝখানে হয় তখন আমাদের ছিল 3 সামথিং। সুতরাং এই ফর্মুলা দ্বারা ভিএন ম্যাক্সিমামটা ক্যালকুলেট করতে হবে। 2/3 10 প্লাস ln বাই ডি ইন্টু রুট এফ প্রাইম সি বিডব্লিউডি, এটা ক্যালকুলেট করলে এটা আসবে 1794 কিপ। এটা খেয়াল রাখবা, এই যে এই এফ প্রাইম সি এটা কিন্তু সবসময় পিএসআই বসাতে হবে। তো সুতরাং এগুলা ইঞ্চিতে নিতে হবে, এগুলা খেয়াল করে, ইউনিট মাস্ট বি কনসিস্টেন্ট। এখানে অবশ্য ln বাই ডি যদি তুমি দুটাই ফিটে ইউজ করে এটা নালিফাই হয়ে যাবে। তো সুতরাং এটা ক্যালকুলেট করার সময় এটা খেয়াল করবা। এই ক্ষেত্রে 1794 কিপ হয়। তো 5 VNX যদি বার করে এটা হয় 1525 কিপ। আচ্ছা, ইজ গ্রেটার দ্যান ভিইউ। আমি যে ক্রিটিক্যাল সেকশনে যে ভিইউ বের করে 1305 বা যেটা আমরা বের করেছিলাম, ওখানে আমি আমার রিকোয়ার্ড শেয়ার হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে, এটা হচ্ছে 1305। কিন্তু আমি আমার এই কন্ডিশনে কোড আমাকে অ্যালাউ করছে যে আমি এই পর্যন্ত শেয়ার, অর্থাৎ 1525 কিপ পর্যন্ত আমি অ্যালাউ করতে পারবো। তো সুতরাং এটা ফুলফিলিং দা রিকোয়ারমেন্ট। নাও আমার ভিসি ক্যালকুলেট করবো। ভিসি হচ্ছে 3.5 মাইনাস 2.5 এমইউ বাই ভিইউ, নিচে আবার ডি দা গুণ 1.9 রুট এফ প্রাইম সি 2500 স্টিল রেশিও ইন্টু ভিইউ ইন্টু ডি ডিভাইড বাই এমইউ বিডব্লিউডি। এই যে এই ফর্মুলাটা আমরা কিছুদিন আগে আলাপ করলাম, এটাকে তোমার ওই ক্রিটিক্যাল সেকশনে এমইউ ভিইউ এগুলো বের করা আছে, এগুলো বসায় দাও। স্টিল রেশিও আমাদের বের করা আছে, এটা বসায় দাও। দিলে উইল গেট দ্য ভিসি ভ্যালু, কন্ট্রিবিউশন পাবো আমি 1059 কিপ। তোমার অবশ্য রিভাইজ ভ্যালুতে এগুলো ভ্যালুগুলো একটু কম হবে, তোমরা ওইভাবে বের করে নিও। যখন আমি 1.2 ধরেছি বা 1.6 ধরেছে বা 5.75 ধরবো, তখন ভ্যালুগুলা স্লাইটলি এদিক ওদিক হবে। দিস ইজ ওয়েল বিলো দ্য লিমিটিং ভ্যালু। এটা ইউজ করা যাবে না। লিমিটিং ভ্যালু হচ্ছে 6 রুট এফ প্রাইম সি বিডব্লিউডি। এটা ক্যালকুলেট করা আছে 1239। এটা থেকে যেহেতু এটা কম, এই ভ্যালুটাকে আমার ইউজ করতে হবে। ইট ইজ ওকে, অর্থাৎ আমি লিমিটের মধ্যে আছে। এখন আমি অরিজিনাল এক্সপ্রেশনের শেয়ার ক্যালকুলেশন এক্সপ্রেশনে চলে আসি। এটা হচ্ছে আমার এক্সপ্রেশন ছিল। এখানে ভিইউ আমার ক্রিটিক্যাল শেয়ার জানা আছে, ভিসি জানা আছে, ফাই জানা আছে, এখানে এফআই জানা আছে, ডি জানা আছে। অর্থাৎ এই ভ্যালুটা আমি বসাই দিই এখানে 1305 মাইনাস 0.85 ইন্টু 1059, এটা বের করেছি 0.85। এটা খেয়াল করো, এটা 0.85 ধরেছে, তোমাকে 0.75 ধরতে হবে। এগুলা সব ঠিক আছে। এটা ক্যালকুলেট করলে আছে 0.058। এটা তোমাদের একটু স্লাইটলি ভিন্ন ভ্যালু হবে হোক। তাহলে আমি এই এক্সপ্রেশনটা পেলাম। এই এক্সপ্রেশন আছে শুধু ভার্টিক্যাল স্টিল শেয়ার, তার স্পেসিং, হরিজন্টাল শেয়ার স্টিল এবং স্পেসিং সম্বলিত একটা পেলাম। এখন আমরা প্রথমে ভার্টিক্যাল স্টিল দিয়ে আমি চিন্তা করি, হোয়াট ইজ দ্য বাউন্ডারি কন্ডিশন ফর ভার্টিক্যাল স্টিল, যেটা আমরা ফিউ মিনিটস ব্যাক আমরা ডিসকাস করে আসছি। ওখানে ম্যাক্সিমাম স্পেসিং ক্যান নট বি মোর দ্যান D/5 আর 18 ইঞ্চ। এটা দুটা ক্যালকুলেট করলে একটা আছে আমার 27 ইঞ্চি, একটা আছে 18 ইঞ্চি। আচ্ছা, এই দুটা স্পেসিং সম্বন্ধে আমরা আইডিয়া পেলাম। অর্থাৎ এই দুটা কনসিডার করলে 18 ইঞ্চি বেশি স্পেসিং আমি দিতে পারবো না। আচ্ছা, আবার আরেকটা রিকোয়ারমেন্ট আছে যে এভি শুড বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0.0015 BWS। আমরা লিমিটিং ভ্যালুটা ইউজ করলাম যে এভি ইকুয়াল টু 0.0015 BWS। এখন এভি এটা সিলেক্ট করতে হয় কত নাম্বার বার আমি ইউজ করবো, যেহেতু সাধারণত আমরা নর্মাল বিমে 3 নম্বর 4 নম্বর বার ইউজ করে থাকি অ্যাজ এ শেয়ার স্টিল। এটা যেহেতু ডিপ বিম, এটা হিউজ অ্যামাউন্ট অফ শেয়ার উইল বি ট্রান্সফার। আমরা ভার্টিক্যালের জন্য নাম্বার 5 বার সিলেক্ট করলাম। তাহলে এরিয়া কত হবে? দুই দিকে দুটা লেগ থাকবে, সুতরাং দুইটা গুণ হলো 0.31 ইন্টু 2 0.62 ইঞ্চেস স্কয়ার পেলাম। তাহলে এই যে এই ভ্যালুতে তুমি ইউ পুট দ্য এভি ভ্যালু অ্যাজ 0.62 and you calculate your S value. এখান থেকে পেলাম আরটা S ইকুয়াল টু 17.22 ইঞ্চ। তাহলে আমি তিনটা ভ্যালু কনসিডার করি, 27 ইঞ্চ, 18 ইঞ্চ, 17 ইঞ্চ। তাহলে আমার 17 ইঞ্চটা কন্ট্রোল হচ্ছে, অর্থাৎ এর বেশি আমি দিতে পারবো। প্র্যাকটিক্যাল রিজন আমি এটা 17কে 16 করে নিলাম, অর্থাৎ 5 ইউজ 5/8 ইঞ্চ ইউ স্টিরাপ, অর্থাৎ 2 লেগ স্টিরাপ at the rate of 16 center at each face, অর্থাৎ ইউ স্টিরাপ দিলে 2 ফেজে তোমার এটা কভার করেছে, এটা ভার্টিক্যাল স্টিরাপ। এখন আমি
ইয়েতে হরিজন্টাল স্টিরাপে চলে যায়। এটারও দুটা কন্ডিশন আছে, এস ম্যাক্স ইজ ইকুয়াল টু D/3, এটা আছে 45 ইঞ্চ, আর এস ম্যাক্স 18 ইঞ্চ, এই দুটার মধ্যে আমি পাই 18 ইঞ্চ। আচ্ছা, এখন এই ফর্মুলা, এটাতে যদি আমি ওই ফর্মুলাতে যাই, এই যে এটাতে আসো, এখন আমি এই ভ্যালুটা আমি জানি, কি জানি 0.337, এবি হচ্ছে 0.62 অর্থাৎ 2 × 0.31, এস আমি সিলেক্ট করেছি 16, তাহলে এটা আমার জানা আছে, এটাও জানা আছে, তাহলে এটা আমি এইভাবে বাড়াতে পারি। অর্থাৎ এটা যদি আমি ক্যালকুলেট করি, এখান থেকে 0.663 ABH/S2 is calculated as 0.045। এই ক্ষেত্রে সাধারণত আমি আগেই বলেছি যে ভার্টিক্যাল স্টিরাপ থেকে হরিজন্টাল স্টিরাপ ইজ মোর ইফেক্টিভ, এবং ইট ইজ ইউজুয়াল প্র্যাকটিস। ওখানে 5 নম্বর বার যেহেতু ধরেছি, আমি এটা 6 নম্বর বার সিলেক্ট করলাম, টু রেজিস্ট দ্য হরিজন্টাল টু ইউজ অ্যাজ এ হরিজন্টাল স্টিরাপ বার্স। এবার আমি 6 নম্বর বার ইউজ করলাম, তাহলে AVH হচ্ছে, এটারও 2 ফেজ আমি ইউজ করব, 2 × 0.44, তাহলে 0.288 ইঞ্চেস স্কোয়ার পেলাম। তাহলে এই পুট ইন দিস এক্সপ্রেশন, এখান থেকে S3 ইজ কামিং অ্যাজ 12.96, এটাকে আমরা 96, এটাকে 12 ইঞ্চি ধরে নিলাম। অর্থাৎ আর নাম্বার 4, 6 horizontal bars at the rate of 12 inches at each face যদি ইউজ করি, then it will fulfill your requirement, and this is about your example, water example। যদিও আমার ইয়ার দিয়াটা সুন্দরভাবে এখানে আমি ওয়ার্কিং ড্রয়িংটা দিতে পারিনি, তোমাদের যে বইয়ের কথা বললাম ওখানে ওয়ার্কিং ড্রয়িংটা সুন্দরভাবে দেওয়া আছে, ইউজ দ্যাট, মানে ওই ওয়ার্কিং ড্রয়িংটা, অর্থাৎ ওখানে ডিটেল অফ এনফোর্সমেন্টটা সুন্দরভাবে দেওয়া আছে। এবার আসতো সি, তোমরা এখানে দেখতে পারো, এই যে আমি এটা ক্যামেরার সামনে ধরেছি, সো এখানে ওই এক্সাম্পলের মধ্যে এই স্টিল গুলা দেখানো আছে, ভার্টিক্যাল স্টিল, হরিজন্টাল স্টিল, এবং কিভাবে এটা বসানো আছে, ইউ ক্যান সি দ্য আইডিয়া। তো এটাই তোমার, অর্থাৎ তোমাকে আমরা যদি এই চিত্রে যাই, ওখানে আমরা বুঝাতে পারি, তোমরা তো ওটা দেখবে, এই যে এখানে আমাকে সিরিজ অফ হরিজন্টাল স্টিল এখানে দিতে হবে, তারপরে ভার্টিক্যাল স্টিরাপ এভাবে দিব, হরিজন্টাল স্টিরাপ এখানে দিব, আর বটমে তো তোমার 3 লেয়ার আমাকে ইয়া দিতে হবে, ফ্লেক্সার স্টিল দিতে হবে। এবং এখানেও এক্সপ্লেন করা যায়, আমরা স্টিলে যেখানে বলেছি, এই যেখানে দেখানো আছে, এইভাবে ওখানে আরো ভালোভাবে ডিটেল দেখানো আছে, তোমরা বই দেখলে বুঝতে পারবে। এবি গুলা এইভাবে প্লেস করতে হবে, এভিএইচ গুলা প্লেস করতে হবে। এটা আমরা পেলাম তোমার 16 ইঞ্চি, এটা পেলাম 12 ইঞ্চি স্পেসিং। তাহলে এবি এটা লিখতে হবে নাম্বার 5 বার 2 লেগ স্টিরাপ এট দি রেট অফ 16 ইঞ্চ সেন্টার। এটাকে লিখবা নাম্বার 6 বার at the rate of 12 inch separation at each face ওখানে দিতে হবে। আর এখানে 18 বা 6 নাম্বার 11 বার ইন 3 লেয়ার্স, টোটাল বার হচ্ছে 18 বার। আর এখানে একটা ওয়েল ডেড প্লেট ওখানে ভালোভাবে দেখানো আছে। এভাবে তোমাদের ডিজাইনটা তোমাকে ফার্নিশ করতে হবে। এইবার বলো তোমাদের কোনো সমস্যা আছে কিনা, এই প্রবলেম যেটা আমরা সলভ করলাম, ইজ দেয়ার এনি প্রবলেমস? কোনো সমস্যা আছে কিনা? এবং এই বইটা তোমরা 11th এডিশন বা অন্য পুরানা যে ছাত্র আছে ওদেরকে আমরা পড়ে তাদের কাছে এই কপি থাকতে পারবে। আর লাইব্রেরিতে গেলে তো পাবা এই কপি। আর যদি তোমাদের চিটাং শহরে মেয়র গলির আশপাশে বা জিএস এর দিকে কারো বাসা হয়ে থাকে, তো ইউ ক্যান কালেক্ট ফ্রম মাই রেসিডেন্স অলসো। এখানে কাছে আমার এটা আছে, ইউ ক্যান কালেক্ট, একজন নিয়ে এটা স্ক্যান করে নিয়ে গেলে এবং ইউ শেয়ার অ্যামং দ্য স্টুডেন্টস, এটা শেয়ার করতে পারবো। এখানে বলো কোনো সমস্যা আছে কিনা এই প্রবলেমে? আছে কোনো সমস্যা? কারো সমস্যা নাই? কোনো সমস্যা কি তোমার? হ্যাঁ, বুঝতে পারার কথা। আসলে আমার মনে হয় যেটুকু আমরা বুঝাইছি তোমাকে, এটা ফার্দার বুঝতে গেলে, কারণ তুমি তো পুরো জিনিসটা
আগে পড়তে হবে, পড়লে আমার মনে হয় ডিটেল ডিসকাস করা আছে এবং ওয়াটার এক্সাম্পল তো পুরা জিনিসটা বোঝানো আছে এবং ল্যাঙ্গুয়েজ দিয়েও বোঝানো আছে। সুতরাং আই ফিল ইউ ক্যান গেট দ্য পয়েন্ট। তাহলে আমরা মোটামুটি এটা ঠিক করি, এটা আমার লাস্ট ক্লাস। আরো কিছু টুকটাক জিনিস আমরা সাধারণত এই পর্যন্ত পড়াই, যদিও ওখানে লং কলাম সম্বন্ধে আমরা বলেছি, ইন্ট্রোডাকশন টু লং কলাম আমি কিন্তু ওটা পরিচিতি দিয়েছি তোমাদের, যখন স্ট্রেংথ কমে যায় এবং স্ট্রেংথ ওই রিডাকশন ফ্যাক্টর কিভাবে ইউজ করতে হয় এবং আন্ডার হোয়াট সার্কামস্টান্সেস এই কলাম মে বি রিগার্ডেড অ্যাজ লং এবং শর্ট কলাম, এই পর্যন্ত জানা থাকলে আমরা লং কলামের ফার্দার ডিটেইলিং ডিজাইনটা ওই চ্যাপ্টার আছে, তোমরা এখন ওই নলেজ দিয়ে ইজিলি ডিজাইন করতে পারবো। ওখানে স্টেপ গুলো বলা আছে, সব জিনিসগুলো কত চার্ট আছে এবং আমরা মাস্টার্স লেভেলে মোটামুটি এটা ভালোভাবে কভার করি। আরো জিনিসটা আছে সিসমিক ডিটেইলিং। এইটা কি সিসমিক ডিটেইলিং গুলো আমরা অবশ্য জয়েন্ট ডিটেইলিং অন্যান্যবার এত ভালো পড়াই না, এবার সুন্দরভাবে তোমাদের জয়েন্ট ডিটেইলিংটা আমি পড়াই দিয়েছি। সিস্টেম ডিটেইলিং এ ওই কনসিডারেশন গুলো আসে, আরো কিছু বাড়তি স্পেসিং গুলা কমাই দিতে হয়, দিতে হয়, নাথিং নিউ ইজ দেয়ার। সিস্টেম ডিটেইলিং উইথ দ্য ইন্টেন্সিটি অফ আর্থকুয়েক লোড, কোন ক্যাটাগরিতে পড়ছে, কোন জোনে পড়ছে, এর উপর ভিত্তি করে যখন মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হয় তখন ওই জয়েন্ট ডিটেইলিং গুলা বা রেনফোর্সমেন্ট গুলো উপরে নিচে আমার তো একটা থিওরিটিক্যাল ক্যালকুলেশন পায়, তারপরে কিছু বাড়তি যে এত পার্সেন্টে কম ওখানে স্টিল দেওয়া যাবে না বা স্পেসিং গুলো এত কম দেওয়া যাবে না, এগুলাই থাকে। এগুলা শিকার থেকে তোমার কোড ওয়াইজ আগানায় ভালো। তোমার যে ডেভেলপ নলেজ আছে এখন, ইউ ক্যান ইজিলি অ্যাপ্লাই দ্যাট নলেজ টু ইয়োর ডিটেল দ্য reinforcing element, the structure member subject to earthquake prone area। ওখানে কি থাকবে, ওই স্টিল গুলাই থাকবে, স্পেসিং ওই কলামের ওটাই থাকবে। হয়তো বলবো যে টায়ার স্পেসিং আর বেশি দেওয়া যাবে না, লাগুক না লাগুক, ক্যালকুলেশন কিন্তু ওটাই। তোমাকে বা বলো যে টেনশন স্টিল এখানে লাগছে না, তাও দিতে হবে, কারণ যেহেতু রিভার্সেবল স্ট্রেস এখানে আসবে। হ্যাঁ, ওখানে ওই স্টিল গুলা 50% যেখানে সে ওখানে থিওরিটিক্যালি কোনো পজিটিভ স্টিলই আসবে না, ওখানে নেগেটিভ স্টিল 50% পজিটিভ স্টিল ওখানে দিয়ে দাও, কারণ ডিউ টু অ্যাকোমোডেট দ্য রিভার্সেবল নেচার অফ লোডস, এইগুলা আর কিছুই ওখানে থাকে। তো ওটা ল্যাঙ্গুয়েজ দিয়ে পড়ে পড়ে তোমাকে ডিটেইলিং এর ইয়াতে যেতে হয়। এর মাধ্যমে আমি মনে করি অন্যান্য বার যেভাবে আমি সিলেবাস কমপ্লিট করেছি, এবার আরো বেটার ম্যানারে তোমাদের করেছি, যদিও ইট ওয়াজ ইন ভার্চুয়াল মিডিয়া। ক্লাস ডাস্টার চক ডাস্টারের প্যারালাল হতে পারে না কখন, যদিও এখানে পড়ায় খুব মজা পেলাম, বাসায় বসে বসে আরামে পড়াচ্ছি, তোমরাও বসে বসে শুনতেছ, কিন্তু ইউ নেভার গেট দ্যাট কনসেপ্ট দ্যাট ওয়াজ ডান ইন কেস অফ চক ডাস্টার সিস্টেম। ওটাই অ্যাকচুয়াল সিস্টেম, ইন্টারাকশন বা ওটা যেভাবে হয় এখানে এভাবে হওয়া সম্ভব নয়। তাও আমরা ডিটেল আলাপ করেছি, এটা তো তোমরা কিছু করতে পারবে না, আমরাও কিছু করতে পারবো না। ফার্দার ইউ হ্যাভ টু অ্যাকোমোডেট অল দ্য থিংস। আর আমার আসলে ক্লাস নেওয়ারও কথা না, তোমরা জানো যে আমি 25/8 অগাস্ট অর্থাৎ 25/8/2020 আমি ফর্মালি আসলে আমার রিটায়ারমেন্ট হয়েছে এবং আমি এখন পিআরএল আছি, পিআর পোস্ট রিটায়ারমেন্ট লিভ এটা আছে। অর্থাৎ আগে এলপিআর বলা হতো, এলপিআর বলতে যে পরে আরেকটা বছর আবার ওই সময় আমি কিন্তু অন্য কোনো জায়গায় চাকরিও নিতে পারতাম না, বেতন দিবে সরকার, কিন্তু এখন পিআরএল সিস্টেম যেটা, যেদিন আমার চাকরিটা শেষ হয়ে গেছে এরপর আমি ফ্রি, আমাকে ওই ইউনিভার্সিটিতে 1 বছরের বেতন দিবে তারা রেগুলার বেসিসে, কিন্তু আই এম ফ্রি টু মুভ, আমি অন্যান্য জায়গায় চাকরি করতে পারি, কিছু করতে পারি। এটা পিআরএল এখন যে সিস্টেমটা আছে এই সিস্টেমের মধ্যে আছে। কিন্তু আমাকে হেড, আর আমি যেহেতু চিটাঙ্গে অবস্থান করছি আমার ব্যক্তিগত কারণে, আমার ছোট মেয়ে মেডিকেলে ইন্টার্নি করছে, ওরও অক্টোবরে শেষ, ওরও অগাস্টে ওর ইন্টার্নশিপও শেষ হয়ে যাবে, এই জন্য আমি চিটাঙ্গেই আপাতত আছি। ঢাকাতেও আমি যাই, মাসে একবার হয়তো ঢাকাতে কয়েকদিন থেকে আসি। যাই হোক, সুতরাং এখানে থাকার কারণে আমি ডিপার্টমেন্টে সপ্তাহে প্রায় একবার যাই বা 2 সপ্তাহে একবার যাই এবং হেডের রিকোয়েস্টে আমি তোমাদের ক্লাসটা কন্ডাক্ট করেছি। নেক্সট টাইম অন্যরাও এটা কন্টিনিউ করবে এবং আমার কাউন্টার পার্ট ছিল প্রফেসর সাদি, সে ওটা পড়াচ্ছে। যাই হোক, আমার এটা সৌভাগ্য তোমাদের সাথে আমি একটা ক্লাস এই সেমিস্টারটা নিতে পেরেছি। এটাই। আর তোমাদের যেটা আমি বলেছি আমার ক্লাস টেস্ট, আমি আপাতত যেটা বলেছি একটা ক্লাস টেস্ট এবং একটা অ্যাসাইনমেন্ট অন ফ্ল্যাট প্লেট সিস্টেম, এটা নাফিসার সাথে যোগাযোগ করলে নাফিসা আমি তাকে হ্যান্ড ওভার করতে দিবে এবং ক্লাস টেস্টটা হচ্ছে ইনলাইন থিওরির উপর।
আমি যে ইনলাইন থিওরি যেটা পড়াইছি চ্যাপ্টারটা, যদিও তোমাদের এই বই নাই, এটা অনলাইনে থাকার কথা, তোমরা পাইছো কিনা অনলাইনে, না হলে আই উইল গেট ফ্রম 13 এডিশন হার্ড কপি যদি পেতে চাও এটা তুমি ওখানে পাবা। এবং কারো যদি আমার আশপাশে কেউ থাকে ইউপিআর ইন্টারেস্টেড, একজন আমাকে কন্ট্যাক্ট করে আসলে আমার 3rd এডিশন বই আমার বাসায় আছে, আমার এখানে বসে কয়েক মিনিট লাগবে, ওই পেজটা তোমরা ফটো করে ইউ ক্যান শেয়ার অ্যামং ইউর কলিগস। এই যাই হোক, ক্লাস টেস্টটা ওর উপর ওখানে 25 মিনিট আমি বলে দিচ্ছি, কিন্তু 25 মিনিট টাইম দেওয়া আছে, 20 মিনিটে ইট ইজ ওকে, 20 মিনিটও লাগবে ওটা সলভ করার জন্য, কিন্তু 5 মিনিট ওটা ফার্দার দেওয়া আছে ফর ওই যে তোমাকে সেন্ড করার জন্য। এটা কিন্তু খেয়াল রাখবা, আমরা 4th ইয়ারে কত অ্যাসেসমেন্ট করলাম, যারা লেটে আসে ওটা কিন্তু 0 ধরা হয়, এটা খেয়াল করবা। সুতরাং তোমরা যেটুক পেরেছো ওটা ওই ইন টাইমের মধ্যে তোমাকে দিয়ে দেবে, যেহেতু ওপেন বুক, তোমরা ওটা থ্রো আউট করলে তোমরা তাড়াতাড়ি ওই জায়গায় যেতে পারবে, এবং ইউ কপি ফ্রম দ্যাট এবং তুমি লেখো, লিখে ওখানে আপলোড করে দিবা উইদিন দ্যাট সিস্টেম অর উইদিন দ্যাট ফ্রেম টাইম। যাক, আমি মোটামুটি এটা কভার করেছি, এবং আমি দীর্ঘ তোমাদের কয়েকটা ক্লাস হইতে, এখন তো ভার্চুয়াল সিস্টেমে পেলাম, অ্যাকচুয়াল সিস্টেমে বোধ হয় তোমাদের কিছু ক্লাস পেয়েছে কিনা যায় না, বা তোমার হয়তো 315 পেয়েছে, পেয়েছে না তোমাদের 315 বোধ হয় অ্যাকচুয়াল ক্লাসে পড়াইছে তো? জি স্যার। আচ্ছা, আর 370টা ভার্চুয়াল মাধ্যমে পড়াইছি। যাই হোক, আমি যেটা আমার পক্ষ থেকে বলি যে টু আর ইজ এ হিউম্যান, মানুষের কিন্তু ভুল হয়, আমি টিচার আমারও ভুল হবে, তুমি ছাত্র তোমারও ভুল, বা তোমাদের ভুল কিন্তু মার্জনীয়, কিন্তু আমাদের ভুলটা মার্জনীয় না, কারণ আমি তো ওই ব্রত নিয়ে শিক্ষা দানের জন্য আমি অ্যাপয়েন্টেড, এবং আমার দায়িত্ব ওটা। ছাত্রদেরও দায়িত্ব আছে, কিন্তু তাদের দায়িত্বটাকে ওইভাবে চিন্তা করা হয় না, আর তাদের বয়স কম, তারা ভুল অনেক করতে পারে, ইট ইজ অ্যালাউড। কিন্তু আমাদের যদি ভুল, আমি যেটা বলতে চাচ্ছি, আমার এক্সপ্রেশনের মাধ্যমে বা আমার ডেলিভারেশনের মাধ্যমে যদি ইফ এনি মিস্টেকস যদি থাকে, তোমাদের মনে কষ্ট পাইতে তোমরা কিন্তু এটা মাফ করে দিবে। এবং আমি বলি, আমার ছাত্রদের উপর কখনো কোনো অভিযোগ থাকে না, থাকেও না। আমি 6 বছর ডিএসডব্লিউ ছিলাম, রাত 1:30টার দিকে আমার বাসায় ছাত্ররা পাথরও মেরেছে, এটা আমি ওই পদের জন্য, আমি টিচার হিসেবে না, ওটা মারতে হয় মারছে, এবং তারা রিয়েলাইজও করেছে, তারা পানিশড হয়েছে, দিস ইজ দ্য পার্ট অফ দ্য সিস্টেম। কিন্তু আমি ছাত্রদের আমি সবসময় ওইভাবে দেখি, তারা কোনো ভুল করতে পারে না, তারা কোনো বেয়াদবি করতে পারে না, করলেও তাদের অজ্ঞাতসারে করে বলে আমি বিশ্বাস করি, এবং এই বিশ্বাস আমি এখন অডিট আছে। আমার পক্ষ থেকে কোনো কিছু হলে তোমরা এটাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং মাফ করে দেবে, কারণ আমাদের ধর্মীয় একটা ইয়েও আছে যে মানুষের হক মানুষকে দ্বারাই ওটাকে নালিফাই করতে হয়, আর আল্লাহর হক যেটা নামাজ পড়লাম না, পারলাম না, এটা আল্লাহর কাছে কাই মনোবাক্যে তওবা করলে বা করলে এটা মাফ হয়ে যায়, এটাই হচ্ছে কথা। যাক, অন্যান্য ধর্মে একই ধরনের ইথিক্স, তারা সেটা ফলো করবে। আমার পক্ষ থেকে আমার এইটুকু ছিল। তাহলে আমি তোমাদের কাছ থেকে এখন বিদায় নিতে পারি। হ্যাঁ, তো সুতরাং তোমরা সবাই আমার জন্য দোয়া করবে।